সন্ধ্যা হয়েছে খানিকটা সময় আগেই। প্রিন্স তার বাইকটা নিয়ে মেসের দিকে ফিরছে। মেইন রাস্তা পার হওয়ার পরেই হঠাৎ গলিটার মোড়ে একটা প্রাইভেট কার তার সামনে এসে দাঁড়ালো। প্রিন্স কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে কয়েকজন লোক তাকে ঘিরে ধরে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা প্রিন্সের মাথায় একটা কালো কাপড় পরিয়ে দিল। প্রিন্স চিৎকার করার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তাকে চ্যাংদোল্লা করে গাড়ির ভিতরে তোলা হয়। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর প্রিন্স অনুভব করে তাকে নামানো হচ্ছে কোথাও একটা বড় ঘরের ভিতর। তাকে নিয়ে যাওয়া হলো। প্রিন্সকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখলো ওরা। তার চোখের বাঁধন খুলে দিতেই সে সামনে কাউকে দেখতে পায় না, শুধু অন্ধকারের ভিতর কারো নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। সে বলে, কে আপনারা? আমাকে এখানে কেন এনেছেন? আমার কাছে কোনো টাকা নেই, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। হঠাৎ ঘরের দরজা খুলে যায়। তখনই ঘরের ভিতরে আলো জ্বলে ওঠে। দরজা দিয়ে ভিতরে কেউ একজন প্রবেশ করে। ঘরের আলোটা সরাসরি প্রিন্সের মুখের উপর পড়ছে। প্রিন্স চোখ পিটপিট করে তাকাতেই সামনে মায়াকে দেখে চমকে ওঠে। মায়া প্রিন্সের বড় বোন, নিশির সবচেয়ে কাছের বান্ধবী। মায়া দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু তার মেজাজ সবসময় হট থাকে। মায়ের হাতে একটা বড় লাঠি। রাগী চোখে তাকিয়ে আছে সে প্রিন্সের দিকে। প্রিন্স বলে, মায়া আপু, আপনি আপনি কি করছেন এখানে? চুপ থাক একদম। অনেক বেশি কথা বলিস তুই প্রিন্স। তোকে এখানে কেন এনেছি তুই জানিস না? আমি তো জানি কেন এনেছি, সেটা তুই ভালো করেই জানিস। মায়া আপু, আপনি এখানে? আপনি আমাকে কেন এভাবে তুলে নিয়ে এলেন? আপনার সাহস তো কম না? একটা ছেলেকে এভাবে তুলে আনতে পারলেন? মায়া ধীর পায়ে প্রিন্সের দিকে এগিয়ে আসে। প্রিন্সের একদম কাছে গিয়ে দাঁড়ায় সে। মায়ের শরীর থেকে কড়া পারফিউমের ঘ্রাণ আসছে। সে প্রিন্সের গালে হাত বোলায়। প্রিন্স ভয়ে সিটিয়ে যায়। হ্যাঁ, পারলাম। আর কেন পারবো না বলতো? তোকে যে ভালোবাসি আমি, আর তোর বড় আপু আমার খুব ভালো বন্ধু। আর নিশি তো জানি যে আমি তোকে কতটা ভালোবাসি, কিন্তু তুই আমাকে পাত্তাই দিস না। আপনি কি পাগল হয়েছেন? আপনি আমার থেকে 3 বছরের বড়। আপনাকে আমি বড় বোনের মতো সম্মান করি, আর আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? ভালোবাসি মানে কি? খবরদার আপু বলবি না আমাকে। 3 বছরের বড় হওয়াটা কি কোনো অপরাধ? তুই আমাকে পছন্দ কেন করিস না প্রিন্স? আমার রূপে কি কোনো কমতি আছে, নাকি আমার গুণের অভাব? কেন তুই সবসময় আমাকে এড়িয়ে চলিস? পছন্দ না করার কারণ তো এটাই, আপনি অনেক বেশি রাগী আর ডমিনেটিং। আমি এমন কাকে চাই যে আমাকে বুঝবে। আপনাকে আমার ভালো লাগে না মায়া আপু, প্লিজ আমাকে ছেড়ে দিন। মায়ের মুখটা রাগে লাল হয়ে যায়। সে জোরে জোরে প্রিন্সের গালে একটা চড় বসিয়ে দিল। চড়টা এতটাই জোরে ছিল যে প্রিন্সের ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়তে শুরু করে। প্রিন্স ব্যথায় কোকিয়ে ওঠে। সে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের চোখে এখন পাগলামি খেলা করছে। তোকে আমি ভালোবাসি প্রিন্স। তোকে দেখার পর থেকেই তোকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি, আর তুই আমাকে রিজেক্ট করিস? তোর সাহস তো কম না। আমাকে ভালো লাগে না বলার অধিকারটা তোকে কে দিয়েছে? আপনি মারছেন কেন? মারলে কি ভালোবাসা পাওয়া যায়? আপনি সত্যি, আপনাকে ওভাবে দেখি না। আপনি আমার বড় বোনের মতো, প্লিজ বোঝার চেষ্টা করুন। শোন প্রিন্স, আমাকে জ্ঞান দিবি না। আমি যা চাই তা আমি যেভাবেই হোক আদায় করে নিই। তুই জানিস না মায়া কতটা জেদি। তুই আমায় পছন্দ করিস না বলে আমি তোকে ছেড়ে দেবো? এত সহজ? এত সহজ না। আপনার এই আচরণ আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিয়েছে। আপনি এভাবে আমাকে আটকে রাখতে পারেন না, এটা আইনত অপরাধ। মায়া খিলখিল করে হেসে ওঠে। সে হাসিতে একটা অদ্ভুত আতঙ্ক লুকিয়ে আছে। সে প্রিন্সের খুব কাছে মুখ নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস প্রিন্সের গলায় লাগছে। সে বলে, আপনি কি চান মায়া আপু? আমি কি করলে আপনি আমাকে ছাড়বেন? ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো, কিন্তু শর্ত আছে। শোন প্রিন্স, তোকে আমি ঠিক 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যেই তুই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি, আমাকে ভালোবাসার কথা দিবি। আর যদি 7 দিন পার হয়ে যায় আর তুই আমাকে না বলিস, তাহলে তোর খবর আছে। তুই কল্পনাও করতে পারবি না আমি তোর সাথে কি করতে পারি। আপনি আমাকে জোর করছেন। ভালোবাসা জোর করে হয় না মায়া আপু। 7 দিন কেন, 7 বছর দিলেও আমার উত্তর একই থাকবে। মায়া আবার তার হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরল। মেঝের উপর জোরে একটা বাড়ি দেয়। বিকট শব্দে ঘরটা কেঁপে ওঠে। প্রিন্স চোখ জোড়া বন্ধ করে ফেলে। মায়া বলে, যে দেখাস না প্রিন্স, আমার সাথে
আমার জেদের সামনে কেউ টিকতে পারে না। মনে রাখিস তুই আমার নজরে আছিস, তোর সব গতিবিধি আমি জানি। এই এক সপ্তাহ তোকে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবো না। প্রতিটা সেকেন্ড তুই আমার কথাই ভাববি, সেটা ভয়ে হোক আর ভালোবাসায়। আপনি সত্যি একটা পাগল। আমি বাসায় গিয়ে বড় আপুকে সব বলবো। বলিস, নিশিকে সব বলিস? নিশিকে তো আমি আগেই বলেছি যে তোকে আমার চাই। নিশি তো হেসেই অস্থির, সেও চায় আমি যেন তার ভাইয়ের বউ হয়ে সেই বাসায় যাই। এবার বুঝলি তো তোর পালানোর কোনো পথ নেই। আপনারা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিবেন। মায়া আপু, আপনি কি বুঝছেন না এটা অন্যায়? মায়া কোনো উত্তর দেয় না। সে দরজার দিকে এগিয়ে যায়, যাওয়ার আগে একবার পিছনে ফিরে তাকায়। প্রিন্সের দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বলে, আজকের মতো তোকে ছাড়লাম, তবে তোমার টাইম শুরু হয়ে গেছে প্রিন্স। এক সপ্তাহ, মাত্র 7টা দিন। নিজের ভালো চাইলে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেবা, না হলে তোমার এই আদরের জীবনটা আমি নরক বানিয়ে দেব। গুড নাইট মাই ফিউচার হাজবেন্ড। মায়া ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে থেকে তালা লাগিয়ে দিল ঘরে। প্রিন্স অন্ধকারের মধ্যে একা চেয়ারে বাঁধা অবস্থায় বসে থাকে। তার গালে চড়ের দাগটা জ্বলছে। সে ভাবতেই পারছে না মায়া এমন কিছু করতে পারে। নিশি আপুর বান্ধবী হয়েও যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রিন্স আজ প্রথম বুঝল। প্রিন্সের শরীর ভয়ে কাঁপছে। এক সপ্তাহ সময় খুব কম, এরই মধ্যে তাকে কিছু একটা করতেই হবে। কিন্তু মায়ের মতো জেদি মেয়ের হাত থেকে সে কিভাবে বাঁচবে? অন্ধকার ঘরে একা প্রিন্স ছটফট করতে থাকে। তার মাথার ভিতর শুধু মায়া সেই রাগী মুখটা আর চ্যালেঞ্জটা ঘুরপাক খাচ্ছে। প্রিন্স ওর বন্ধুদের ফোন করে। মায়া যে তাকে কোথায় এনেছে সে জানে না। রাকিব, আমাকে নিয়ে যা। আমি কোথায় আছি জানি না। ফোন থেকে লোকেশন বের করে নিয়ে যা আমাকে। মায়া আপু আমাকে আটকে রেখেছে। আচ্ছা, আমরা আসছি, অপেক্ষা কর। প্রিন্স চেয়ারে গিয়ে বসে, ভাবতে থাকে আগের কথা। অন্ধকার ঘরটাতে একা বসে প্রিন্স সেই পুরনো দিনগুলোর কথা ভাবছে। আজ থেকে ঠিক 1 বছর আগের কথা। তখন থেকেই কি মায়ের মনের ভিতরে এই জেদ দানা বেঁধেছে? প্রিন্স চোখ বন্ধ করে সেই দিনটার স্মৃতি রোমন্থন করতে থাকে। সেদিন বিকেলবেলা প্রিন্স তার রুমে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রেহেনা বেগম দরজা খুলতেই দেখে তার বড় বোন নিশি হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকছে। নিশির চোখ মুখ লাল হয়ে আছে আর সে রীতিমতো কাঁদছে। নিশি সোফায় ধপাস করে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। নিশির কান্নার শব্দ শুনে রেহেনা বেগম বলে, কিরে নিশি, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কোনো সমস্যা? ঠিক আছিস তুই? আর বলো না মা, রাস্তাঘাটে চলাফেরা করা একদম দায় হয়ে গেছে। একটা ছেলে রোজ আমাকে আর আমার বান্ধবী মায়াকে খুব বিরক্ত করে। বলিস কি? কে সেই ছেলে? তোরা এইসব ছেলেদের সাথে নিজেদের জড়াস কেন? এড়িয়ে চললেই তো পারিস। কি ঝামেলা বাদালি রে? মা, এড়িয়ে যাওয়ার চেষ্টা তো করি, কিন্তু সে তো ছাড়ে না। তার নাম সুমন। সে নাকি এলাকার কোনো এক সংগঠনের সহসভাপতি। সে নিজেকে অনেক বড় নেতা মনে করে। আজ তো সে সব সীমা ছাড়িয়ে গেছে মা। আমাদের রিক্সা থামিয়ে আজে বাজে কথা বলছিল, হুমকিও দিয়েছে। বলেছে আমাদের নাকি তুলে নিয়ে যাবে। ঠিক সেই সময় প্রিন্স ঘর থেকে বেরিয়ে আসে। আপুকে কাঁদতে দেখে তার টেনশন বেড়ে যায়। সে দ্রুত পায়ে নিশির সামনে এসে দাঁড়ালো। প্রশ্ন করে, নিশি আপু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সবটা খুলে বলো তো আমাকে। নিশি তখন কাঁদতে কাঁদতে সুমনের সব কিছু প্রিন্সকে বলে। সুমন লোকটা যে কতটা নীচ আর কতটা বিরক্তিকর সেটা শুনে প্রিন্সের হাত মুঠো হয়ে আসে রাগে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। কালকে আমি তোমাদের সাথে যাব, দেখি সে কত বড় নেতা আর কি করতে পারে। তুই যাবি? পাগল হয়েছিস? তুই তো সবার ছোট প্রিন্স। তুই কি করবি ওর সাথে? ওরা অনেক ভয়ঙ্কর। ওই সুমন লোকটা একা থাকে না, ওর সাথে সবসময় 4-5 জন ছেলে থাকে। তুই বিপদে পড়বি। চিন্তা করিস না আপু, তোর ভাই সব পারবে। আমি শুধু দেখতে চাই সে কতটা বাড়াবাড়ি করতে পারে। প্রিন্স চলে আসে। কয়েকজনকে ফোন করে সে। ওদিকে নিশি মায়াকে ফোনে সব জানায়। সে বলে যে কাল তার ছোট ভাই প্রিন্স তাদের সাথে যাবে সুমনকে দেখতে। মায়া ফোনের ওপাশে খিলখিল করে হেসে ওঠে, বলে, কি বললি নিশি? তোর ওই চশমা পরা শান্ত ছোট ভাই আমাদের হেল্প করবে? ও তো একটা পিচ্ছি। ও কি করবে ওই গুন্ডাদের সাথে? তুই কি পাগল হয়ে গেছিস? এর থেকে আমরা লোক ভাড়া করব। ডিপির ছোট ভাই তো আমাদের পেছনে পড়ে আছে,
ওর থেকে হেল্প তো নিলে কাজ হয়ে যাবে। আরে না, ও হলো আরেক ঝামেলাবাজ। এক সমস্যা থেকে বাঁচতে পরে আরও সমস্যা বাড়বে। তাহলে কাল আমাদের অবস্থা আরও খারাপ হবে যদি ওই ছেলেটা সেখানে গিয়ে ঝামেলা পাকায়। প্রিন্স অনেক জেদ ধরেছে মায়া। ও বলছে ও সব সামলে নেবে। দেখা যাক কি হয়। পরের দিন প্রিন্স যায় সেখানে। মায়া আর নিশি আগে রিক্সা নিয়ে যাচ্ছে, তার পিছনে প্রিন্স একা বাইক নিয়ে। মায়া এর আগে প্রিন্সকে দেখেনি, প্রিন্সও দেখেনি মায়াকে। তারা তিনজন মিলে এলাকায় সুমনের আড্ডার জায়গায় দিকে যেতে থাকে। সুমন তখন তার সাঙ্গপাঙ্গ নিয়ে একটা চায়ের দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছে। নিশিদের দেখে সে পাকা হাসে, তারপর সোজা এসে রিক্সা থামালো। সুমন বলে, কিরে নিশি, আবার ফিরে এলে যা? ভাবছিলাম কয়েকদিন ভয়ে আসবে না, তা আমার জন্য তোমাদের মন মানছে না বুঝি? নিশি আর মায়া কিছু বলে না। প্রিন্স এগিয়ে আসে, তারপর মুচকি হেসে বলে, বড় ভাই, দয়া করে আপনি আমার সাথে মুখটা সামলে কথা বলুন। আপনি কার সাথে কথা বলছেন খেয়াল রাখবেন। তাই ভাই দাঁড়িয়ে আছে ওদের সাথে। ওরে বাবা, এটা তো দেখছি নিশির ছোট ভাই। কিরে পিচ্ছি, তুই এখানে কি করছিস? বাড়িতে গিয়ে দুধ ভাত খা যা। আর তুই তো জানিস আমি সংগঠনের প্রিয় লোক। দুধ ভাত খাই বা মাংস ভাত, আমি এখানে আপনাকে সতর্ক করতে এসেছি। ভবিষ্যতে যদি আমার বোন বা মায়াপুর আশেপাশে আপনাকে দেখি, তবে ফল ভালো হবে না। সুমন হাসতে হাসতে প্রিন্সের খুব কাছে গিয়ে দাঁড়ালো এবং তার শার্টের কলার ধরার চেষ্টা করে। প্রিন্স এক ঝটকায় সুমনের হাত সরিয়ে দেয়। সুমনের সাঙ্গপাঙ্গরা চারপাশ থেকে ঘিরে ধরে প্রিন্সকে। কি করবি তুই ছোট ভাই হয়ে? অনেক তো লাপাচ্ছিস। দেখবি তোর চোখের সামনে তোর বোনদের কি করব। পারলে আটকা, দেখ আমি কি করি। হঠাৎ সুমন মায়ের দিকে এগিয়ে যায়। মায়া কিছু বুঝে ওঠার আগেই সুমন মায়ের গায়ের ওড়নার এক প্রান্ত ধরে জোরে টান দেয়। মায়ের ডাল সামলাতে না পেরে সামনে ঝুঁকে পড়ে। সুমন অসভ্যের মতো মায়ের কোমরে হাত রাখে এবং তাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। ছাড়ুন আমাকে, অসভ্য লোক। মায়ের চিৎকার শুনে প্রিন্সের মাথার তার ছিঁড়ে যায়। সে এক মুহূর্ত দেরি করে না, সে মায়ের হাত থেকে সুমনের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। তারপর শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সুমনের চোয়ালে জোরে একটা ঘুষি বসিয়ে দিল সে। ঘুষিটা এতটাই শক্তিশালী ছিল যে সুমন ছিটকে মাটির উপর পড়ে যায়। সুমনের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সাহস কত বড় তোর, আমার সামনে আমার পরিচিত মানুষের গায়ে হাত দিস? তোকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। সুমনের লোকজন লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতে চায়, কিন্তু তার আগেই তিনটে বাইক আর একটা সেখানে এসে থামে। বাইক থেকে প্রিন্সের 9 জন বন্ধু নেমে আসে। তাদের সবার হাতে হকি স্টিক আর চেইন। প্রিন্সের বন্ধুরা সবাই বেশ রাগী। অবস্থা বেগতিক দেখে সুমনের সাঙ্গপাঙ্গরা থমকে দাঁড়ায়। তারা বুঝতে পারে প্রিন্স একা আসেনি। কিরে সুমন, তোকে তো বহুদিন ধরে ইচ্ছে ছিল পিটাবো, এবার কই যাবি? আর পারবি? এবার তোকে পিটিয়ে এই রাস্তা পরিষ্কার করে দিব। সুমন তখন মাটিতে পড়ে কাঁপছে। সে বুঝতে পারে আজ তার কোনো হুমকি চলবে না। সে কোনো মতে উঠে দাঁড়িয়ে তার লোকজনকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। যাওয়ার সময় সে একবার পিছনে ফিরে তাকায়, কিন্তু প্রিন্সদের দেখে আর কিছু বলার সাহস পায় না। চারপাশ শান্ত হয়ে আসে। মায়া ভয় পেয়েছে। তার ওড়নাটা একপাশে ঝুলে আছে। প্রিন্স তীর পায়ে মায়ের দিকে এগিয়ে যায়। সে মাটি থেকে ওড়নাটা কুড়িয়ে নেয় আর খুব যত্ন করে মায়ার দিকে বাড়িয়ে দিল। এটা নিন মায়াপু, আপনি ঠিক আছেন তো? মায়া কথা বলতে পারে না। সে শুধু বড় বড় চোখ করে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। প্রিন্সের এই সাহসী ব্যবহার মায়ের হৃদয়ের একদম গভীরে গিয়ে লাগে। মায়া হাত বাড়িয়ে ওড়নাটা নেয় এবং নিজের গায়ে জড়িয়ে নেয়। ধন্যবাদ প্রিন্স, তুমি আজ না থাকলে জানি না কি হতো। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব ছিল। চলুন বাসায় ফিরি। মায়া আর নিশি হাঁটা শুরু করে। প্রিন্স মায়ের পাশে হাঁটছে। হঠাৎ একটা দমকা বাতাস আসে। মায়ের ওড়না এসে পড়ে প্রিন্সের উপর। প্রিন্স হাত দিয়ে ওড়না সরিয়ে দিতেই মায়া হাঁটা শুরু করে। এক পা বাড়াতেই মায়া হঠাৎ তার হাঁটা থামিয়ে দেয়। সে অনুভব করে কে যেন তার ওড়না ধরে টানছে। পিছন ফিরে তাকায় এবং দেখে প্রিন্সের হাতের ঘড়ির সাথে তার ওড়নার পাতলা কাপড়টা আটকে গেছে। প্রিন্সও অবাক হয়ে ঘড়ির দিকে তাকায়। আরে, এটা কিভাবে আটকে গেল? দাঁড়ান, আমি ছাড়াচ্ছি। প্রিন্স চেষ্টা করে ওড়নাটা ছাড়াতে, কিন্তু ওড়নার কাজ করার সুতোগুলো ঘড়ির কাঁটার সাথে এমনভাবে পেঁচিয়ে গেছে যে সেটা বের করা অসম্ভব হয়ে পড়েছে।
মায়া আর প্রিন্স খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। মায়া প্রিন্সের হাতের স্পর্শ অনুভব করছে। প্রিন্সের চেহারায় দুশ্চিন্তার ভাঁজ, সে ঘামছে। মায়া প্রিন্সের হাতও ধরছে কয়েকবার। হচ্ছে না তো, সুতোটা খুব বাজেভাবে আটকে গেছে। বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে মানুষ অন্য কিছু ভাববে। প্রিন্স অনেক চেষ্টা করে কিন্তু ওড়না ছাড়ানো যায় না। এক পর্যায়ে মায়া তার ব্যাগ থেকে একটা ছোট কাঁচি বের করে। সে প্রিন্সের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। তারপর কোনো কথা না বলেই নিজের অতি প্রিয় ওড়নাটার আটকে থাকা অংশটুকু ক্যাচ করে কেটে দিল। ওড়নার একটা ছোট অংশ প্রিন্সের ঘড়িতেই রয়ে যায়। এটা কি করলেন মায়া আপু? ওড়নাটা তো নষ্ট হয়ে গেল। অন্য নষ্ট হলে নতুন কেনা যাবেই, কিন্তু এই স্মৃতিটা তো আর নষ্ট হবে না। এটা তোমার কাছেই থাক প্রিন্স। মায়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। প্রিন্স নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে থাকে। ওনার সেই ছোট টুকরোটা বাতাসে উড়ছে। সে জানতো না যে এই সাধারণ একটা ওড়না কাটার মাধ্যমে মায়া আসলে নিজের মনের সবটুকু ভালোবাসা প্রিন্সের সাথে বেঁধে ফেলেছে। মায়া সেদিন থেকেই মনে মনে ঠিক করে ফেলেছিল যে এই ছেলেকেই সে নিজের জীবনসঙ্গী হিসেবে চায়। বর্তমানে ফিরে আসে প্রিন্স। অন্ধকার ঘরে বসে সে নিজের হাতের দিকে তাকায়। আজ তার হাতে সেই ঘড়িটা নেই, কিন্তু মায়ের সেই পাগলামি আজ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। মায়া তাকে 1 সপ্তাহ সময় দিয়েছে। প্রিন্স দীর্ঘশ্বাস ফেলে ভাবে যে ভালোবাসা মায়ের কাছে আজ একটা জেদ হয়ে দাঁড়িয়েছে। মায়া আজ গার্লস পাওয়ার ব্যবহার করে তাকে তুলে এনেছে। ভার্সিটির সবাই জানে মায়া প্রিন্সকে ভালোবাসে। প্রিন্সদের পুরো বাড়িটা বিয়ের সাজে সাজানো হয়েছে। নিশাপুর বিয়ে আর মাত্র কয়েকদিন বাকি। আজ বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান। আত্মীয় স্বজনে বাড়িটা একেবারে কিচকিচ করছে। প্রিন্স খুব ব্যস্ত। তাকে প্যান্ডেলের তদারকি থেকে শুরু করে মেহমানদের আপ্যায়ন সবটাই দেখতে হচ্ছে। তার পরনে একটা হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। বাড়ির উঠানে হলুদের স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাউন্ড বক্সে বাজছে বিয়ের গান। ছোট ছোট ছেলে মেয়েরা সারা বাড়িময় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। প্রিন্স হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় গেট দিয়ে একটা মেয়ে ভিতরে ঢোকে। মেয়েটার পরনে বাসন্তী রঙের একটা সুতি শাড়ি আর কানে ঝুমকো, কপালে ছোট্ট একটা টিপ। মেয়েটাকে দেখে প্রিন্সের হাতের মিষ্টির প্যাকেটটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। সে স্থির হয়ে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার হাঁটা চলা আর তাকানোর ভঙ্গিতে কেমন একটা অদ্ভুত জাদু আছে। প্রিন্সের মনে হয় সে যেন কোনো রূপকথার রাজকন্যাকে দেখছে, কিন্তু মেয়েটার চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগে। প্রিন্স ভ্রু কুঁচকে ভাবে যে এই চেহারার কাউকে সে আগে কোথাও দেখেছে কিনা। প্রায় মায়ের মতোই দেখতে মেয়েটা, কিন্তু মায়ের চোখে মুখে যে উগ্রতা থাকে এই মেয়েটার মধ্যে সেটা একদমই নেই। এই চোখে একটা গভীর প্রশান্তি আর মুখে শান্ত ভাব লেগে আছে। প্রিন্স নিজের মাথা ঝাঁকিয়ে মায়ের চিন্তাটা ঝেড়ে ফেলার চেষ্টা করে। মায়ের মুখটা একদম মনে করতে চায় না সে। মনে মনে বলে, এত সুন্দর মেয়ে আমাদের বাসায় আগে কখনো আসেনি। মায়ের মতো দেখতে হলেও মেয়েটা একদম আলাদা, যেন মায়ের কোনো শান্ত সংস্করণ। একে তো আগে কখনো দেখিনি। নিশিয়াপুর জামাইদের বাড়ি থেকে আসে নাকি? মেয়েটা মানে মিম একা দাঁড়িয়ে চারপাশ দেখছে। প্রিন্স ভাবলো এটাই মোক্ষম সুযোগ। সে একটু ভাব নিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতে চাই। সে চুলগুলো একটু ঠিক করে নিল। তারপর হাসি মুখে মিমের দিকে এগোতে শুরু করে। মিম তখন তার ফোনের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। প্রিন্স তখন মিমের থেকে মাত্র কয়েক হাত দূরে। তখন ঘটে এক বিপত্তি। বাড়ির পিচি বাহিনীর 4-5 জন সদস্য তখন চোর পুলিশ খেলছে। তারা সারা বাড়ি টর্নেডোর মতো দাপিয়ে বেড়াচ্ছে। প্রিন্স মিমের দিকে তাকিয়ে হাঁটছে বলে পিছনে খেয়াল করে না। হঠাৎ পিচিদের মধ্যে একটা ছেলে প্রচণ্ড বেগে দৌড়তে দৌড়তে এসে প্রিন্সের গায়ের উপর আছড়ে পড়ে। প্রিন্স সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সামনে মিম দাঁড়িয়েছিল। প্রিন্স জোরে মিমের উপর গিয়ে আছড়ে পড়ে। মিম অপ্রস্তুত অবস্থায় তাল সামলাতে না পেরে পিছনের দিকে উল্টে পড়ে আর তার উপর গিয়ে পড়ে প্রিন্স। আর প্রিন্সের ঠোঁট লেগে যায় মিমের ঠোঁটের সাথে। মাটিতে পড়ে গিয়ে মিম যন্ত্রণায় চিৎকার করে ওঠে। প্রিন্স তখনও মিমের খুব কাছে। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। কয়েক মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা যেন থেমে যায়। প্রিন্স মিমের চোখের দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে গেল, কিন্তু সেই মোহ বেশিক্ষণ টেকে না। মিম জোরে
প্রিন্সকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে শুরু করে, তারপর রেগে বলে, আপনার কি চোখে কোনো সমস্যা আছে নাকি অন্ধ আপনি? একটা আস্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছে আর আপনি তার উপর এত জোরে এসে পড়লেন। অসভ্য কোথাকার। সুন্দরী মেয়ে দেখে কথা বলা দূর, গায়ের ওপর পড়বেন। আরে আমি কি ইচ্ছে করে পড়েছি? দেখছেন না পিচ্চিরা দৌড়াচ্ছিল, একটা বাচ্চা এসে আমার পায়ে ধাক্কা দিল আর আমি ব্যালেন্স হারলাম। আপনি চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না তো কি আপনার সাথে আমি নাচ করব? আমার নতুন শাড়িটা একদম নষ্ট হয়ে গেল আর আপনি মাফ না চেয়ে উল্টো আমার উপর দোষ চাপাচ্ছেন। আপনার মতো বেয়াদব ছেলে আমি জীবনে দেখিনি। বেয়াদব বললেন কাকে? আপনি কি জানেন এটা কার বাড়ি? আমি এই বাড়ির ছেলে, আর আপনি মেহমান হয়ে এসে আমার সাথে এইভাবে কথা বলছেন। আপনি নিজে খেয়াল করে দাঁড়াতে পারতেন না? বা দেখছেন পড়ছি তখন সরলেন না কেন? নাকি নিজেই আমার গায়ের সাথে লেপটে থাকতে চাইছিলেন? ওই মুখ সামনে কথা বলুন, অসভ্য কোথাকার। আর বাড়ির ছেলে বলে কি আপনি মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার লাইসেন্স পেয়ে গেছেন নাকি? আপনি তো দেখছি একটা নিচ মনের মানুষ। চেহারা দেখে মনে হয় ভদ্র, কিন্তু কথাবার্তা তো বস্তির মতো। কি বললেন? বস্তির মতো? আপনার সাহস তো কম না? আপনাকে আমি এখানে প্রথম দেখলাম আর আপনি প্রথমবারে ঝগড়া শুরু করে দিলেন। দেখতে তো খুব কিউট, কিন্তু ব্যবহারে তো দেখছি তার থেকেও খারাপ। আপনার থেকে কি আমার ব্যবহার সার্টিফিকেট নিতে হবে নাকি? নিজেকে সামলাতে পারে না মেয়ে দেখে আসে ঢং করতে এখন। দেখুন, সুন্দরী বলে যা ইচ্ছা বলবেন না। আমি আসলে আপনাকে দেখার পর পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু আপনার যা ব্যবহার তাতে আপনার থেকে দূরে থাকে ভালো। তো যান না, দূরে যান, যত সব ফালতু ছেলে। কি? আমি ফালতু? শুনে রাখুন, আপনাকে আমি পটিয়ে ছাড়বো বলে দিলাম। দুজনে ঝগড়া করছে ততক্ষণে বাড়ির লোকজন চারপাশে ভিড় করে ফেলেছে। রেহেনা বেগম আর নিশি দৌড়ে আসে। নিশি এসে মিমকে ধরে শান্ত করার চেষ্টা করে। মিম, শান্ত হ। কি হয়েছে এখানে? আর তোরা এভাবে ঝগড়া করছিস কেন? নিশি আপু দেখ, কোথা থেকে এই বজ্জাত ছেলেটা এসে আমার গায়ের উপর পড়ে এসে পড়লো আর এখন মাফ না চেয়ে উল্টো ঝগড়া করছে। অভদ্র ছেলে। আপু শোনো ওর কথা। আমি তো পড়ে গেছি ধাক্কাকে। আমি তোর ইচ্ছে করে ওর গায়ে হাত দিইনি। সে আমাকে বেয়াদব আর বস্তি ছেলে বলছে। এটা সহ্য করা যায়? প্রিন্স চুপ কর একদম। মেহমানের সাথে এভাবে কথা বলে না। মিম্মা তুমি রাগ করো না, ও একটু চঞ্চল ছেলে তো, তাই হয়তো এমন হয়েছে। হ্যাঁ প্রিন্স, ও হলো তোর দুলা ভাইয়ের মামাতো বোন, আমার পরিচিত। বিয়ের দিন অবধি ও এখানেই থাকবে। মায়ার আসার কথা ছিল, কিন্তু মায়া গেছে আন্টি মানে ওর মায়ের সাথে গ্রামে। কী যেন কারণে বলেছিল মনে নেই, তাই তোর দুলা ভাই মিমকে পাঠালো। মায়া থাকলে এত প্যারা হতো না। যাই হোক, মিম কিন্তু তোর থেকে 1 বছরের সিনিয়র। আর মিম, ও হলো আমার ভাই প্রিন্স। ও একটু দুষ্টু, বুঝলি? দুষ্টু না আপু, ও একটা বেয়াদব। আমি এখানে এসেছি তোমার গায়ে হলুদ মাখাতে, কিন্তু এই ছেলের মুখ দেখলে আমার বমি আসতে চাচ্ছে। আমার সাথে আর একবারও কথা বলার চেষ্টা করবি না তুই, করলে কিন্তু ভালো হবে না। আমারও বইয়ে গেছে আপনার সাথে কথা বলতে। আপনার মতো এমন মেয়েকে আমারও পছন্দ না। রূপ থাকলেই মানুষ হয় না, মানুষের মন সুন্দর থাকতে হয়। আপনার তো সেইটাই নেই। নিশি প্রিন্সকে এক প্রকার টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মিম তখনও রাগে কাঁপছে। আত্মীয়রা সবাই হাঁ করে এই কাণ্ড দেখছে। প্রিন্স নিজের রুমে গিয়ে বসে থাকে। তার মনটা বিষিয়ে গেছে। সে ভেবেছিল মেয়েটা কতই না শান্ত হবে, কিন্তু সে তো আজ তো একটা বাঘিনী। কিন্তু প্রিন্সের মনে বারবার একটা প্রশ্ন ঘুরছে যে মেয়েটা কে, আর নিশি আপু ওকে মিম নামে ডাকছে কেন। নিজের মনে বলে, মিম, মায়া আর মিম নামের কি কোনো মিল আছে? আর চেহারা তো কিছুটা এক, শুধু চুল, হাইট, নাক আলাদা। মেয়েটা কে হতে পারে? ড্রয়িং রুমে তখন নিশি মিমকে ঠান্ডা শরবত দিচ্ছে। মিম তখনও শান্ত হতে পারছে না। তার শাড়িতে ময়লা লেগে গেছে। প্রিন্সের গায়ের পারফিউমের ঘ্রাণ তখনও তার নাকে লাগছে। রাগের মাথায় সে খেয়াল করেনি, কিন্তু মনে মনে সেও ভাবছে যে প্রিন্স ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম, কিন্তু তার অহংকার আর বেয়াদবি মিমের সহ্য হচ্ছে না। আপু তোমার ভাই কি সব সময় এমন উড়োচণ্ডী? সে তো আজ আমার জান বের করে দিচ্ছিল। আরে না, প্রিন্স আসলে খুব ভালো ছেলে। আজ হয়তো কোনো কারণে মেজাজ খারাপ ছিল। তুই ওর কথা মন থেকে ঝেড়ে ফেল। চল তোকে হলুদের সাজটা দেখাই।
ওরা বসে গল্প করে। প্রিন্স দূরে বসে মিমকে দেখতে থাকে। মিম যখন হাসছে তখন তাকে আরও বেশি সুন্দর লাগছে। গায়ে হলুদের ঝগড়ার পর বাড়ির পরিবেশটা থমথমে হয়ে গেল। প্রিন্স নিজের ঘরে শুয়ে ছটফট করছে। তার মাথার ভিতর শুধু মিমের সেই রাগী মুখটাই ঘুরছে। মেয়েটা দেখতে ঠিক যেন মায়ার কার্বন কপি, কিন্তু তার মেজাজ মায়ার থেকেও কয়েক গুণ বেশি চড়া। প্রিন্স আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবিটা ঠিক করে। সে মনে মনে জেদ ধরে যে এই রাগী মেয়েটাকে সে পটাবেই। প্রিন্স জানে যে রাগী মেয়েদের মন জয় করতে হলে সরাসরি তর্কে যাওয়া চলে না, তাদের ইগোতে আলতো করে টোকা দিতে হয়, আর ছেলে বলে নিজের উপস্থিতিকে অপরিহার্য করে তুলতে হয়। পরদিন সকালে নিশি আপুর বিয়ের কেনাকাটার জন্য মিম আর নিশি শপিং মলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিন্স ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ার ভান করে। মিম যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন তার পরনে একটা অ্যাশ রঙের কামিজ। মিমকে দেখতে আজ আরও বেশি মায়াবী লাগছে। মিম প্রিন্সকে দেখেই মুখ ঘুরিয়ে নেয় এবং নিশির সাথে কথা বলতে শুরু করে। প্রিন্স তখন এসে বলে, নিশি আপু, তোমরা কি শপিং মলে যাবে না? আমি বন্ধু থেকে গাড়ি নিয়ে এসেছি। এই রোদে রিক্সায় গেলে তোমাদের কষ্ট হবে। আমি বাইক নিয়ে বের হচ্ছি, চাইলে তোমাদের লিফট দিতে পারি। দরকার নেই, আমার নিজের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারবো। কোনো বেয়াদব ছেলের সাথে একই গাড়িতে বা বাইকে যাওয়ার থেকে রোদে পড়া অনেক ভালো। মিম, তুই আবার শুরু করলি? প্রিন্স তো ভালো কথাই বলছে। ও তো ড্রাইভ করতে পারে, আমাদের জন্য সহজ হবে। আমি বলেছি তো যাব না। ওর চেহারা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমারও খুব শখ নেই আপনার মতো একজন ঝগড়াটে মেয়েকে নিয়ে যাওয়ার, কিন্তু নিশি আপুর কথা ভেবে পড়লাম। আর আপনি চাইলে বাসে যেতে পারেন। বাসের ফিরে ঝগড়া করার জন্য অনেক মানুষ পাবেন। আপনার প্রতিভা সেখানে ভালো কাজে লাগবে। কি বললেন? আপনি আমাকে অপমান করছেন? নিশি আপু, দেখেছো তোমার ভাইয়ের অবস্থা? সে এখনো আমাকে খোঁচা দিচ্ছে। প্রিন্স কোনো উত্তর দেয় না। সে শীষ দিতে দিতে বাহিরে চলে যায়। তার এই নির্লিপ্ততা মিমকে আরও বেশি খেপিয়ে দিল। নিশি মিমকে বুঝিয়ে রাজি করায় এবং শেষ পর্যন্ত তারা প্রিন্সের বাইকে রওনা দেয়। শপিং মলে পৌঁছে প্রিন্স খুব শান্ত হয়ে যায়। সে মিমের থেকে দূরত্ব বজায় রেখে হাঁটে, কিন্তু আর চোখে মিমকে লক্ষ্য করে। মিম যখন শাড়ি পছন্দ করছে তখন প্রিন্স হঠাৎ সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই জামদানিটা আপনার গায়ের রঙের সাথে একদম মানাবে না। এটা অনেক বেশি উজ্জ্বল। আপনার মতো ফ্যাকাশে চেহারায় এটা খুব একটা ভালো দেখাবে না। আপনি এখানে কেন এসেছেন? আর আমার পছন্দের ব্যাপারে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? আমি এই শাড়িটাই নেব। নিতেই পারেন, টাকা আপনার, পছন্দ আপনার। তবে আমি ভাবলাম আপনার সৌন্দর্যের একটু যত্ন করি, কিন্তু আপনি তো আবার রাগী। ভুল বললাম হয়তো। আপনার সৌন্দর্য বলতে তো শুধু এই রাগটাই আছে। মিম রেগে শাড়িটা সরিয়ে দেয় এবং অন্য একটা গাঢ় পিঙ্ক শাড়ি তুলে নেয় হাতে। প্রিন্স এবার কিছু বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শাড়িটা সুন্দর। প্রিন্স শাড়িটাকে নিতে বলবে, কিন্তু মনে পড়ে প্রিন্স যখনই কোনো শাড়িকে খারাপ বলছে মিম জেদ করে সেটাই পছন্দ করছে, তাই বলে, এটাতে একদমই মানাবে না। এর থেকে আগের জামদানিটাই নিতেন। চুপ, আমি তাহলে এই শাড়িটাই নিব। প্রিন্স আসলে এটাই চাচ্ছিল। সে মিমের জেদকে কাজে লাগিয়ে তাকে দিয়ে সেরা জিনিসটাই কিনিয়ে নিল। শপিং শেষ করে যখন তারা ফুড কোর্টে বসে তখন প্রিন্স মিমের জন্য তার প্রিয় কোল্ড কফি নিয়ে আসে। নিশি থেকে শুনেছে মিমের কোল্ড কফি পছন্দ। এই নিন আপনার কফি। জানি আপনি নেবেন না, তবুও আনলাম, কারণ অতিরিক্ত চিল্লানোর ফলে আপনার গলা শুকিয়ে গেছে। একটু ঠান্ডা হলে হয়তো মস্তিষ্কটাও কাজ করবে, তাই কোল্ড কফি আনলাম। আমি আপনার দয়া চাই না। কফির জন্য বিল কত হয়েছে বলে দিন, আমি দিয়ে দিচ্ছি। টাকাটা আপনার থেকে নেব না, এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আমাদের গতকালে সেই ধাক্কাধাক্কির জন্য একটা ছোট ক্ষমা প্রার্থনা বলতে পারেন, যদিও দোষ আপনারই ছিল। আপনি সত্যি একটা আজব ছেলে। ক্ষমাও চাইছেন আবার দোষও দিচ্ছেন। আপনার এই আচরণ আমাকে খুব একটা শান্তি করতে পারছে না মিস্টার প্রিন্স। পটাতে তো পারবো, তবে ইমপ্রেস করার জন্য তো অনেক সময় পড়ে আছে। আমি তো কেবল শুরু করলাম। আপনি জানেন মিম, আপনি যখন রাগ করেন তখন আপনার নাকটা লাল হয়ে যায়, দেখতে অনেকটা পাকা টমেটোর মতো লাগে। চুপ করুন তো, আপনি অনেক বেশি কথা বলেন। আর আমাকে নিয়ে এভাবে কথা বলার দরকার নেই। কিছু না বলে কি থাকা যায়? আপনি যখন হাসেন তখন আপনার গালে যে ছোট টোলটা পড়ে
সেটা কি আপনি কখনো দেখেছেন? বিশ্বাস করুন মিম, আপনাকে রাগে নয় বরং হাসলেই অনেক বেশি সুন্দর লাগে। মিমের হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। সে প্রিন্সের চোখের দিকে তাকায়। প্রিন্সের চোখে এখন সেই দুষ্টুমি নেই, সেখানে একটা গভীর মুগ্ধতা কাজ করছে। মিম দ্রুত কফিতে চুমুক দেয় নিজের অস্বস্তি লুকোতে। সে বুঝতে পারছে প্রিন্স তাকে পটাতে শুরু করেছে, কিন্তু এই পটানোর ধরনটা একদম আলাদা। সে মিমকে খেপাচ্ছে, আবার একই সাথে প্রশংসাও করছে। বাসায় ফেরার পথে প্রিন্স মিমকে মাঝখানে বসায়। মিম প্রিন্সের কাঁধে হাত রাখে। প্রিন্স কখনো কখনো ইচ্ছে করে ব্রেক করে। মিম প্রথমে বিরক্তি দেখালেও পরে সে নিজেও মজা পেতে শুরু করে। প্রিন্স বোঝায় যে সামনে বিট ছিল বলে ব্রেক কষতে হয়েছে। প্রিন্সের ছোট ছোট কেয়ার আর দুষ্টুমি মিমের কঠিন মনে একটু করে ফাটল ধরাতে শুরু করে। রাতে বাসায় ফেরার পর মিম তার রুমে বসে প্রিন্সের কথা ভাবছে। ছেলেটা যেমন অসভ্য তেমনই আবার বেশ মজার। মিম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালটা টিপে দেখে সে কি সত্যিই হাসলে সুন্দর লাগে। মিম নিজের অজান্তেই হেসে ফেলে। ঠিক সেই সময় তার ফোনে একটা মেসেজ আসে। মিমের থেকেই নাম্বারটা নিয়েছে প্রিন্স। মিমও দিয়েছে নাম্বারটা। ঘুমিয়েছেন নাকি আমার কথা ভেবে সময় কাটাচ্ছেন? যদি জেগে থাকেন তবে বারান্দায় আসুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। মিম প্রথমে ভাবলো যাবে না, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে যায় বারান্দায়। সে নিচে তাকিয়ে দেখে প্রিন্স নিচে বাগানে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ছোট্ট আইসক্রিমের কাপ। প্রিন্স ইশারায় তাকে নিচে নামতে বলে। মিম নিচে নেমে আসলো। এই মাঝরাতে আপনি এখানে কি করছেন? আমাকে আপনার সাথে কেউ দেখলে কি ভাববে জানেন? ভাবুন যা খুশি, আমি তো শুধু আপনাকে আইসক্রিম খাওয়াতে এসেছি। রাগী মানুষদের মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। এই নিন চকলেট ফ্লেভারের, আপনার প্রিয় তাই না? আপনি জানেন কি করে যে চকোলেট ফ্লেভার আমার প্রিয়? আমি অনেক কিছু জানি মিম, আপনার সম্পর্কে আরও অনেক কিছুই জানতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগটা দেবেন? সুযোগ দেওয়ার আগে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে। আমি এত সহজে পটানোর মতো মেয়ে নই। পরীক্ষা দিতে আমি রাজি, আপনার সব শর্ত মেনে নেব। শুধু আপনার ওই রাগের চেহারাটার বদলে একটা হাসি দেখতে চাই। মিম আইসক্রিম খেতে শুরু করে। প্রিন্স তার খুব কাছে গিয়ে দাঁড়ায়। মিম এবার পিছিয়ে যায় না। সে অনুভব করে প্রিন্সের উপস্থিতি তাকে এক ধরনের ভালো লাগা দিচ্ছে। চাঁদের আলোতে প্রিন্সের চেহারাটা আজ অনেক বেশি মায়াবী লাগছে। মিম মনে মনে বুঝতে পারছে যে সে প্রিন্সের জালে আটকা পড়ছে, কিন্তু এই জালে আটকা পড়তেও একটা অদ্ভুত আনন্দ আছে। মিম, আপনি কি জানেন, আপনি যখন শান্ত থাকেন তখন আপনাকে ঠিক যেন একটা শান্ত নদীর মতো মনে হয়, আর যখন রাগেন তখন আপনি হয়ে যান উথাল সাগর। আমি সাগরে ডুব দিতেও রাজি, যদি সেই সাগরের নাম হয় মিম। আপনি অনেক ভালো ফ্লার্ট করতে পারেন। এগুলো কি সব মেয়েদের সাথেই করেন? সবার সাথে করলে আজ আপনার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতাম না। আপনি স্পেশাল মিম, আপনার জন্য আমি সব করতে পারবো। মিম আর কিছু বলে না, সে নিঃশব্দে আইসক্রিমটা শেষ করে। প্রিন্স মিমের হাতের একটা আঙুল আলতো করে স্পর্শ করে। মিম হাতটা সরিয়ে নেয় না। পরদিন ভোরে মিম যখন ঘুম থেকে ওঠে তখন তার বালিশের পাশে একটা ছোট্ট চিরকুট পায়। তাতে লেখা, শুভ সকাল আমার রাগী রাজকন্যা, আজ সারাদিন আপনাকে হাসানোর দায়িত্ব আমার। মিম চিরকুটটা পড়ে হাসতে থাকে। বিকেলবেলা রোদের তেজ কমে আকাশটা এখন আবির রঙের আভা ছড়িয়ে দিচ্ছে। প্রিন্সদের বাড়ির বড় উঠানে মিম একা দাঁড়িয়ে আছে। তার পরনে একটা হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ। বাতাসের দোলায় তার খোলা চুলগুলো অবাধ্যের মতো মুখে এসে পড়ছে। মিম অপলক তাকিয়ে আছে গেটের দিকে। দুপুর থেকে প্রিন্সকে এসে একবারও দেখেনি। 3 দিন ধরে ওদের খুনসুটিয়া ঝগড়াগুলো তার মনে এক অদ্ভুত মায়ার জাল বুনে দিয়েছে। মিম বুঝতে পারছে সে আসলে প্রিন্সের প্রেমে পড়ে গেছে। ঠিক সেই সময় প্রিন্স হাতে বিশাল এক তোড়া লাল গোলাপ নিয়ে গেট দিয়ে ঢোকে। সে সরাসরি মিমের সামনে গিয়ে দাঁড়ালো। মিমকে নিয়ে প্রিন্স বাড়ির পিছনের দিকে চলে আসে। মিম একটু অবাক হয়ে তাকায়। প্রিন্স কোনো ভূমিকা না করে হঠাৎ মিমের সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। মিম লজ্জায় আর বিস্ময়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে। মিম, তোমাকে একটা কনফেশন দিই। আমি আগে একদম নর্মাল মানুষ ছিলাম। সময় মতো খেতাম, পড়তাম, ঘুমাতাম, লাইফ একদম সিম্পল। তারপর তুমি এলে আর আমার ব্রেন পুরো আপডেট নিয়ে নিল। এখন 24 ঘন্টা 7 দিন শুধু মিমি মাথার মধ্যে রান হয়। কি বলছো এসব প্রিন্স? পাগল হয়েছো নাকি? ওঠো, সবাই দেখছে।
না, উঠবো না, সিরিয়াসলি বলছি। তোমাকে দেখার পর থেকে আমার হাতটা খুব অদ্ভুত আচরণ করছে। আগে ঠিকঠাক কাজ করতো, এখন তোমাকে দেখলেই ধুকধুক না করে সরাসরি ডিজে পার্টি শুরু করে দেয়। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, উনি বলল এই রোগের নাম মিম লাভ ভাইরাস। এর একটাই ট্রিটমেন্ট, মিমকে নিজের করে নাও। তাই বুঝি? ডাক্তার তো খুব বুদ্ধিমান। আর আর কি বলেছে? আর একটা কথা, আমি নাকি খুব ফোকাসড মানুষ ছিলাম, কিন্তু এখন অবস্থা এমন, বই খুললে তোমার মুখ দেখি, ফোন ধরলে তোমার কথা ভাবি, এমনকি আয়নায় নিজের চেহারার জায়গাও মাঝে মাঝে তোমাকেই দেখতে পাই। এইটাই কি নর্মাল, নাকি আমি পুরো শেষ? মিম, আমি তোমাকে 4 তারা এনে দিতে পারবো না, কিন্তু চাইলে তোমার জন্য শেষ পিস চিকেনটাও ছেড়ে দিতে পারি। আর বিশ্বাস করো, এটা আমার জন্য অনেক বড় স্যাক্রিফাইস। তো এত সব সিমটম, এত সব স্যাক্রিফাইসড, এত সব কনফিউশন দেখে একটা সোজা প্রশ্ন, তুমি কি আমার লাইফে ফিক্সড বাক হয়ে যাবে? মানে গার্লফ্রেন্ড হয়ে আমার এই পাগলামিটাকে অফিসিয়ালি বৈধ করে দেবে? মিম খিলখিল করে হেসে ওঠে। মিমের এমন পাগলাটে আর কিউট প্রপোজাল শুনে তার চোখের কোণে আনন্দের পানি চলে আসে। সে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নেয়। মিম অনুভব করে যে এই ছেলেটার সাথে থাকলে তার সারা জীবন এমন হাসিতেই কাটবে। জানো প্রিন্স, ছোট থেকে মা বাবার পর আমাকে কেউ এতটা ভালোবাসা দিয়েছে। আরেকজন ভালোবাসে, সে হলো আমার আপু। তবে তুমি হলে সবার উপরে। আমি ভাবিনি কখনো কারো প্রেমে পড়ব, কিন্তু তুমি ছেলেটা আসলেই অন্যরকম কিউট। তোমার সাথে আমার অনেক অনেক মিল। তুমি যেমন কোল্ড কফি পছন্দ করো, আমারও তাই। দুজনের এত মিল, হয়তো ওপরওয়ালা চাই আমি তোমাকে ভালোবাসি। প্রিন্স মিমের হাত ধরে উঠে দাঁড়ায়। দুজনের চোখের দৃষ্টি এক বিন্দুতে এসে মিলিত হয়। মিম লাজুক হেসে প্রিন্সকে জড়িয়ে ধরে। প্রিন্সও মিমকে নিজের বুকের মধ্যে আগলে নেয়। মিমের চুলের ঘ্রাণ প্রিন্সের ইন্দ্রিয়গুলোকে মাতাল করে দেয়। তারা ভুলে যায় চারপাশের জগতের কথা। ভালোবাসা যখন পূর্ণতা পায়, তখন সব বাধা যেন তুচ্ছ মনে হয়। তোমাকে কোনোদিন ছেড়ে যাব না মিম, তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি। আমিও তোমাকে খুব ভালোবাসি প্রিন্স, সবসময় এভাবেই আগলে রেখো আমায়। বেশ কিছুক্ষণ পর প্রিন্স মিমকে ছেড়ে দিয়ে মুচকি হাসে, তারপর চলে আসে সেখান থেকে। মিম তখনও বাড়ির পিছনে দাঁড়িয়ে নিজের হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। প্রিন্স বাড়ির সামনে আসতেই হঠাৎ তার হাত ধরে কেউ জোরে হ্যাঁচকা টান দেয়। প্রিন্স অপ্রস্তুত হয়ে টাল সামলালো। সে তাকিয়ে দেখে সামনে মায়া দাঁড়িয়ে আছে। মায়ের পরনে একটা সুন্দর ড্রেস, কিন্তু তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। মায়া এক মুহূর্ত দেরি না করে প্রিন্সকে টেনে বাড়ির আরেক প্রান্তে আম গাছের আড়ালে নিয়ে যায়, যেখানে কেউ নেই। প্রিন্স অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের চোখে পানি। সে হঠাৎ প্রিন্সকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে বলে, কোথায় ছিলা তুমি প্রিন্স? তোমাকে ওভাবে অন্ধকার ঘরে আটকে রেখে আমি ভয়ে মরে যাচ্ছিলাম। পরে গিয়ে দেখি ঘরের দরজা ভাঙা, আর তুমি নেই। তুমি জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল আমার। মায়াবু, আপনি এখানে কিভাবে? আর ছাড়েন আমাকে। আমি বাধ্য হয়েছিলাম প্রিন্স তোমাকে আটকে রাখতে। তোমাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তুমি জানো না, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়েছি। তারপর ভার্সিটি থেকে শুরু করি সবখানি তোমাকে আমি কেয়ার করেছি। ওই দিন রাতে হঠাৎ মায়ের সাথে গ্রামে চলে যেতে হয় নানুর অসুস্থতার জন্য। ফোন নিতে পারিনি কারণ তাড়াহুড়ো ছিল। কোনো খোঁজ খবর নিতে পারিনি তোমার। ওইদিকে শুনলাম তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, কালকে বিয়ে, তাই আমি আজকেই চলে এসেছি। তোমাকে ছাড়া ভালো লাগে না প্রিন্স, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রিন্স পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। মায়ের গায়ের স্পর্শ তাকে সেই রাতের কথা মনে করিয়ে দিচ্ছে। মায়া তাকে নিজের বুকে চেপে ধরে ফুপিয়ে কাঁদছে। প্রিন্সের মনে হচ্ছে সে একটা বিশাল গোলকধাঁধায় পড়ে গেছে। একদিকে মিমের ভালোবাসা আর অন্যদিকে মায়ের এই পাগলামি। মায়া জানে না সে যে প্রিন্স কাউকে ভালোবাসে। তুমি কথা বলছো না কেন প্রিন্স? আমাকে কি এখনো ঘৃণা করো? দেখো, আমি তোমার জন্য সব ছেড়ে চলে এসেছি। এখন আর কোনো বাধা নেই। আমি তোমাকে আমার করেই ছাড়বো। তবে তোমাকে যদি কেউ নিতে চায়, তাকে মেরেও ফেলতে পারি আমি। প্রিন্স মায়ার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মায়া আরও শক্ত করে তাকে জাপটে ধরে। মায়ের চোখে সেই উন্মাদনা আবারও ফিরে আসছে। প্রিন্স বুঝতে পারে যে এই ঝড় সহজে থামার নয়। মিম যদি এখন তাদের এভাবে দেখে ফেলে, তবে সব শেষ হয়ে যাবে। মায়াপু, ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। আপনি এখানে এসেছেন আপুর জন্য, কিন্তু আমার থেকে দূরে থাকুন।
আর এখন এইসব বলার সময় নয়। সময় আমি তৈরি করে নেব প্রিন্স। তোমাকে আমি আর হারাতে চাই না। ওই 7 দিনের কথা বলেছিলাম না তোমাকে, মনে আছে তো তোমার আমার কথা? প্রিন্স কোনো উত্তর দেয় না। সে দূরে দাঁড়িয়ে থাকা মিমের কথা ভাবে। মিম তার নিজের রুমে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে। টেবিলের উপর রাখা সেই লাল গোলাপের তোড়াটা থেকে একটা মিষ্টি ঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়ছে। প্রিন্সের সেই অদ্ভুত আর কিউট প্রপোজালের কথা মনে পড়তেই মিম লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ঘরে দরজা ঠেলে ভিতরে ঢোকে মায়া। মায়াকে দেখা মাত্রই মিম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আপু, কখন এলে তুমি? আর আমি তো জানতামই না তুমি আজই ফিরবে। তোমাকে ছাড়া এই কয়দিন আমার একদম ভালো লাগেনি। এই তো মাত্র এলাম রে। নানুর অবস্থা এখন কিছুটা ভালো, তাই মা ওখানেই আছে আর আমি চলে এলাম। নিশির বিয়ে কালকে, তাই না এসে আর পারলাম না। জানো আপু, আমার জীবনে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে। আমি আমি না একজনকে মন থেকে অনেক ভালোবাসি, মানে ভালোবাসতে বাধ্য হয়েছি। আজই সে আমাকে প্রপোজ করেছে। আমি তোমাকে তাকে দেখাবো। সে যে কতটা কিউট আর কতটা দুষ্ট তা তুমি কল্পনাও করতে পারবে না। দেখো কতগুলো ফুল দিয়েছে আমাকে। মায়া মিমের কথা শুনে একটু থমকে যায়। সে মিমকে নিজের থেকে কিছুটা সরিয়ে দেয় এবং তার চোখের দিকে তাকালো। মায়ের মনে নিজের প্রেমে সেই দহন জ্বলছে। সে ভাবতেই পারে না যে তার শান্ত বোনটাও কারোর প্রেমে পড়তে পারে। বলিস কি মিম, তুই কারোর প্রেমে পড়েছিস? তোর মতো একা থাকা মেয়ে কারোর প্রেমে পড়তে পারে? কিন্তু তোকে তো আগে কখনো এসব নিয়ে কথা বলতে শুনিনি। ভালোবাসা কি আর এমনি এমনি আসে? তবে হয়ে গেছে। কিন্তু তোমার ওই জুনিয়র ছেলের কি খবর? তাকে কি পটাতে পারলে? হ্যাঁ, সে পটে গেছে। ফুটবে না আবার? আমি তো তাকে পটিয়েই ছাড়বো। যেহেতু ওকে ভালোবাসি, তাই আমি মা আর বাবাকে ফোন করে জানিয়েছি সেই ছেলের কথা। আমি বলেছি যে আমি ওই ছেলেটাকেই বিয়ে করতে চাই। তারা আসবে বলেছে। তাই নাকি আপু? এটা তো আরও ভালো খবর। কিন্তু তুমি তো সবসময় বলতে তুমি একটা জুনিয়র ছেলেকে ভালোবাসো। বাবা মা মানবে কিনা? তাহলে এখন কিভাবে কি হলো? আর তোমার সেই জুনিয়র ছেলে কোথায়? তাকে তো কখনো দেখালে না। কে সে? তার নাম কি? খুব তাড়াতাড়ি তাকে দেখাবো। সবুরে মেওয়া ফলে রে মিম। এখন শুধু সময়ের অপেক্ষা। মা আর বাবা এখানে পৌঁছালেই আমি সরাসরি তাদের কাছে ওই ছেলের হাত চেয়ে নেব। আমার ভালোবাসা অনেক গভীর রে মিম। আমি তাকে ছাড়া আর কাউকে নিজের জীবনে কল্পনা করতে পারি না। সময় হলে জানবি সব। মিম মায়ের হাত ধরে বিছানায় বসায়, তারপর হেসে বলে, আমিও তো একজনকে ভালোবাসি। যেহেতু তুমি দেখাওনি তোমার সেই ভালোবাসার মানুষকে, আমিও তোমাকে এখন দেখাবো না, নামও বলবো না। মা বাবা যেহেতু আসবে, তাহলে আমিও জানাবো সেই ছেলের কথা মা বাবাকে। তখন যারা আসবে, তারা যখন আসবে তখন আমরা দুজনেই আমাদের পছন্দের কথা বলবো। তারা আমাদের দুই বোনের কথা নিশ্চয়ই ফেলতে পারবে না। আর মজার ব্যাপার কি জানো? সেই ছেলেটা এখন এই বাড়িতেই আছে, তবে সে আমার থেকে 1 বছরের জুনিয়র। কি বলিস? আমার সেই ছেলেটাও তো এখানে আছে। তবে তুই কেন জুনিয়র ছেলের প্রেমে পড়েছিস? ও একদমই ছোট না, ও অনেক বেশি ম্যাচিওর আর অনেক বেশি কেয়ারিং। ওর ভালোবাসা পাওয়ার পর আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মেয়ে আমি। কালকে বিয়ের অনুষ্ঠানের পর আমরা সবাই মিলে বাবা মায়ের সাথে কথা বলবো। কি বলো? মায়া মিমের কথাই খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তার নিজের মাথায় তখন প্রিন্সকে নিয়ে হাজারো চিন্তা। মায়া ভাবে মিম হয়তো ছোটোখাটো কোনো ভালো লাগার কথা বলছে, কিন্তু মায়া জানে না যে মিম যার কথা বলছে সে আর কেউ নয়, স্বয়ং প্রিন্স, যাকে মায়া অনেক আগে থেকেই ভালোবাসে। দুই বোন নিজেদের স্বপ্নের জাল বুনতে থাকে, অথচ তারা জানে না যে তাদের লক্ষ্য আসলে একই মানুষ। ওদিকে প্রিন্স তার রুমে একা পায়চারি করছে। তার কপালে চিন্তার ভাঁজ আর শরীর ভয়ে থরথর করে কাঁপছে। মায়ের সাথে এখানে দেখা হওয়ার পর থেকেই তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রিন্স এখনও জানে না যে মায়া আর মিম আসলে আপন দুই বোন। সে শুধু এতটুকু বুঝতে পারছে যে মায়া ফিরে এসেছে এবং তার পাগলামি আগে থেকেও বেড়েছে। নিজের মনে বলে, এখন আমি কি করব? মায়াপু যদি জানতে পারে আমি মিমকে ভালোবাসি, তবে তো মিমের বড় ক্ষতি হয়ে যাবে। আমি মায়াকে মিমের কথা বলতে পারিনি, কারণ আমি জানি সে কতটা ভয়ঙ্কর হতে পারে। তার জেদ আর হিংসা আগুনের মতো।
প্রিন্স জানালার পাশে দাঁড়িয়ে পুরনো এক ঘটনার কথা ভাবতে থাকে। ভার্সিটিতে একবার একটা মেয়ে প্রিন্সের সাথে কিছুটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। মেয়েটা খুব সাধারণ ছিল আর প্রিন্সকে বড় ভাইয়ের মতো সম্মান করত, কিন্তু মায়া সেটা সহ্য করতে পারেনি। মায়া একদিন সে মেয়েটাকে ভার্সিটির সবার সামনে চড় মেরেছিল আর অনেক আজে বাজে কথা বলে অপমান করেছিল। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে সাথে থাকিস? জানিস ও আমার কি হয়? অনেক দিন থেকে দেখছি পুতু করছিস। তোরে জানে মেরে ফেলিনি, এটা তোর ভাগ্য। বেয়াদব মেয়ে, একজনের জিনিস নিয়ে টানাটানি করিস। এরপর মায়া আরও চড় মারে মেয়েটাকে। মেয়ে ভয়ে কোনো কথা বলে না। শেষে চেয়ারম্যানের কাছে মায়া বানিয়ে অনেক কথাই বলে মেয়েটার নামে, ফলে মেয়েটাকে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছিল। প্রিন্স সেই দিন মায়ের আসল বিষয়টা বুঝতে পারে। সে বুঝেছিল যে মায়া তাকে নিয়ে কতটা পজিটিভ। প্রিন্স এই জন্য বলেনি মিমের কথা। মায়া যদি একবার টের পায় যে মিম নামের কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, তবে সে আমাকে তো কিছু বলবে না, কিন্তু মিমকে ছাড়বে না। অথচ আমি মিমকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাই না। আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো? একদিকে আমার বোন নিশির বিয়ে, আর অন্যদিকে এই দুই মেয়ের মাঝখানে আমি পিষ্ট হচ্ছে। মায়া কেন আমাকে এইভাবে ভালোবাসে? কেন সে বুঝতে পারছে না যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না? প্রিন্স নিজের চুল মুঠো করে ধরে বসে পড়ে। সে ভাবতে থাকে কিভাবে নিজেকে সব কিছু থেকে দূরে রাখা যায়, কিন্তু পালানোর কোনো পথ নেই। মায়া তাকে 1 সপ্তাহ সময় দিয়েছিল, আর সেই সময় মনে হচ্ছে এখন শুরু। সেদিন বন্ধুরা তাকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এবার কি হবে? প্রিন্স ঠিক করে যে সে এখনই মিমকে কিছু বলবে না। মিম অনেক নরম মনের মেয়ে। সে যদি জানতে পারে যে তার জন্য কোনো মেয়ে এমন করছে, তবে আরও একটা ঝামেলা বাঁধবে। আমাকে শান্ত থাকতে হবে। কালকে নিশিয়াপুর বিয়ে, কালকের দিনটা কোনো মতে পার করতে হবে। মায়ের সামনে আমাকে এমন ভান করতে হবে যেন আমি তাকে এখনও ভয় পাই, আর মিমের সামনে আমাকে স্বাভাবিক থাকতে হবে। কিন্তু এটা কি সম্ভব? একই সাথে আগুন আর পানির মধ্যে কিভাবে থাকবো আমি? সে ঘরের আলো নিভিয়ে দেয়। অন্ধকারের মধ্যে মায়ের রাগী মুখ আর মিমের সেই মায়াবী হাসি বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। প্রিন্স পায়চারি করতে করতে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। তার কানে এখনও বাজছে মায়ের সেই কথা, তোমাকে আমি আর হারাতে চাই না প্রিন্স, তোমাকে আমি আমার করেই ছাড়বো। প্রিন্স চোখ বন্ধ করে মিমের হাসি মাখা মুখটা মনে করার চেষ্টা করে, কিন্তু বারবার মায়ের ফ্যাকাশে আর রাগী চেহারাটাই সামনে চলে আসে। আজ নিশিয়াপুর বিয়ের মূল অনুষ্ঠান। পুরো বাড়ি সাজানো হয়েছে। গেটের সামনে বিশাল তোরণ। মেহমানদের আনাগোনায় তিল ধারণের জায়গা নেই। প্রিন্স আজ সাদা রঙের একটা কাজ করা শেরওয়ানি পরেছে। তাকে দেখতে রাজপুত্রের মতোই লাগছে, কিন্তু তার মনের ভিতর চলছে এক ভয়াবহ সাইক্লোন। তার দুশ্চিন্তার কোনো শেষ নেই। প্রিন্স যখনই একটু ফাঁকা পায়, তখনই মিম দূর থেকে ইশারা করে তাকে ডাকতে শুরু করে। মিমের পরনে আজ লাল আর সোনালি কাজের ভারী লেহেঙ্গা। তাকে দেখতে অপার্থিব সুন্দরী লাগছে। প্রিন্স যখনই মিমের দিকে এক পা এগোয়, ঠিক তখনই কোথা থেকে মায়া আবির্ভূত হয়। মায়া বারবার নানা উছিলাই প্রিন্সকে নিজের কাছে ডাকছে। প্রিন্স একবার মিমের দিকে তাকাচ্ছে, আবার পরক্ষণে মায়ের ডাকে সেদিকে ফিরে তাকাচ্ছে। এতে চাপে না পারে মিমের কাছে যেতে, আবার না পারে মায়ের কাছে যেতে। প্রিন্স টেনশানে ঘামছে। তার মনে হচ্ছে যে কোনো এক ফাঁদে আটকে পড়েছে। মিমের চোখগুলো খুশিতে চকচক করছে, আর মায়ের চোখে সেই পুরনো পসেসিভনেস। হঠাৎ মিম ভিড় ঠেলে এগিয়ে আসে। প্রিন্সের কবজি শক্ত করে ধরে সে টেনে নিয়ে যায় প্যান্ডেলের একদম পিছনের একটা নিরিবিলি আড়ালে। মিম বেশ জোরেই শ্বাস নিচ্ছে। তার ঠোঁটে, তার চোখে কিছুটা অভিমান। কি ব্যাপার তোমার? এমন দূরে দূরে কেন থাকছো তুমি? আমি বারবার ডাকছি আর তুমি অন্যদিকে পালিয়ে বেড়াচ্ছ। আমাকে কি আর তোমার ভালো লাগে না? না মিম, তেমন কিছু না। আসলে অনেক মেহমান আসে তো, তাই একটু ব্যস্ত ছিলাম। তুমি হঠাৎ আমাকে এভাবে টেনে আনলে কেন? কেউ দেখে ফেলবে তো। দেখুক, আমি তো আমার ভালোবাসার মানুষের সাথেই আছি। জানো প্রিন্স, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে দেখার পর থেকে আমার মাথা কাজ করছে না। আর শোনো, আমার মায়া আপু এসেছে এখানে। ওই যে দেখো স্টেজের পাশে দাঁড়িয়ে আছে না, ওইটা তোমার বড় আপু নিশির সাথে। নিশি আপুর বেস্ট ফ্রেন্ড হলো আমার নিজের বড় বোন মায়া আপু। এটা নিশ্চয়ই জানো।
প্রিন্স যেন আকাশ থেকে পড়ে, তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে এক পলক মায়ার দিকে তাকায়। মায়া তখন নিশির সাথে হাসি মুখে কথা বলছে। প্রিন্সের সারা শরীর অবশ হয়ে আসছে। মিম আর মায়া আপন বোন, একথা শোনার জন্য প্রিন্স মোটেও প্রস্তুত ছিল না। আমি তোমার কথা আপুকে বলেছি, কিন্তু আপু তোমার নাম বলেনি। কারণ জানো, আপু একজনকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সেই ছেলেকে এখনও কাউকে দেখায়নি। তাই আমি ভাবলাম আমি কেন আগে তোমার পরিচয় বা নাম বলবো। আপু সবসময় ওই ছেলেটার কথাই ভাবে। ছেলেটা নাকি এই বিয়ে বাড়িতেই কোথাও আছে। চলো তো আমরা সবাই মিলে সেই ছেলেটাকে খুঁজে বের করি। আপুকে অনেক কষ্ট দিয়েছে ছেলেটা, সে নাকি আপুকে পাত্তাই দিতে চায় না। প্রিন্স বড় একটা ঢোক গিলল। সে বুঝতে পারছে না কি বলবে। সে কোনো রকমে নিজেকে সামলে নেয়, কারণ সে ভালো করেই জানে এর বোন মায়া যাকে ভালোবাসে সে হলো প্রিন্স নিজেই। কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা থাক না, আমি পরে খুঁজবো। তোমার আপু কি তাকে সত্যি অনেক ভালোবাসে? মানে সে কি খুব সিরিয়াস? হ্যাঁ অবশ্যই, আপু অনেক জেদি। সে বলেছে ছেলেটাকে সে জোর করে হলেও নিজে করে চায়, আর আমাদের বংশের মেয়েরা যা চায় তা আদায় করে ছাড়ে। আচ্ছা প্রিন্স, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি মিম, কিন্তু এখন এসব কথা থাক না। তুমি কাকে ভালোবাসো? আমি তো তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। জোর করে হলেও তোমাকে আমি আমার করে চাই। আমি তোমার বউ হতে চাই প্রিন্স। এতটা সহজে কি আমি আমার ভালোবাসার জন্য কাউকে ভালোবাসা অন্য কাউকে হতে দিব? একদম না। আর একটা কথা শোনো, আমি বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছি। ওনারা কালকে এখানে আসবে, বুঝেছ? তুমিও আজই তোমার বাবা মাকে সব জানিয়ে দাও। আমি তোমাকে হাতছাড়া করতে পারবো না। প্রিন্স এবার সত্যিই ভয় পায় মিমকে। সে যতটা শান্ত ভেবেছিল সে এখন এতটাই জেদি হয়ে কথা বলছে। মিম আর মায়া যে একই রক্ত তা এখন প্রিন্স হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রিন্স কোনো মতেই মিমের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সে দ্রুত পা চালায় ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার ভাগ্য আর সুপ্রসন্ন নয়। বিয়ের প্যান্ডেলের কাছে পৌঁছতে মায়া পিছন থেকে তার হাত খামচে ধরে টেনে নিয়ে যায় আরেকটা আড়ালে। কোথায় পালিয়ে যাচ্ছ প্রিন্স? আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তোমাকে খুঁজছি। তোমার সাহস তো কম না আমাকে এড়িয়ে চলছো? মায়াপু, আপনি কি করছেন? মেহমানটা দেখছে তো, দয়া করে হাত ছাড়ুন। প্রিন্সের কথা শুনে মায়া তাকে দেয়ালের সাথে চেপে ধরে, তারপর বলে, চুপ একদম। ভয় পাচ্ছ কেন? তোমাকে কি আমি খেয়ে ফেলেছি? ওই যে মেয়েটাকে দেখছো, লাল লেহেঙ্গা পরে হাসছে, ও আমার ছোট বোন মিম। শুনলাম ও নাকি এখানে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু সেই অপদার্থ যে আমার বোনের পিছে ঘুরছে তাকে খুঁজছি আমি। চলো তো আমার সাথে, ওকে একটু খুঁজে বের করি। প্রিন্স ভিতরে ভিতরে কাঁপছে। মায়া নিজেই নিজের বোনের প্রেমিকের খুঁজতে বলছে তারই প্রেমিকের কাছে, অথচ মায়া জানে না তার ছোট বোনের প্রেমিক স্বয়ং প্রিন্স। আর শোনো প্রিন্স, আমি আমার বাবা মাকে জানিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি। ওনারা কালকে এখানে পৌঁছাবে। তারা আমার সুখের জন্য সব কিছুই করতে পারে। তারা আসলে সরাসরি তোমার বাবা মায়ের সাথেই কথা বলবেন এবং আমাদের বিয়ের ব্যবস্থা করবেন। মনে রাখবে প্রিন্স, যদি তুমি তাদের সামনে কোনো উল্টোপাল্টা কথা বলো তবে তোমার খবর আছে। আমি তোমাকে ওই অন্ধকার ঘরে আবারও নিয়ে যাব এবং এবার আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মায়াপু, আপনি কেন বুঝতে পারছেন না যে ভালোবাসা জোর করে হয় না? এসব বাদ দেন আপু। তোমাকে না বলেছি আপু বলবা না, আমাকে নাম ধরে রাখবে, আর বেশি বকবা না। তোমার মা বাবাও জানে আমি তোমাকে কতটা ভালোবাসি, ওনারাও রাজি হবে। কালকে যেন তোমার মুখে আমার নাম ছাড়া ওর অন্য কিছু আর না শুনি। আমি তোমাকে আমার স্বামী হিসেবেই দেখতে চাই। প্রিন্স স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দুই বোন তাকে দুই দিক থেকে টেনে ধরেছে, একজন ভালোবাসার দাবিতে আর অন্যজন জেদার অধিকারের দাবিতে, অথচ দুজনেই জানে না যে তাদের গন্তব্য এক। প্রিন্স বুঝতে পারছে কাল যখন মিমার মায়ের বাবা মা আসবে তখন এই বিয়ের আনন্দ এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হবে। সে মিমকে হারাতে চায় না, কিন্তু মায়ের পাগলামি তাকে গ্রাস করে নিয়েছে। প্রিন্স আর চোখে মিমকে দেখে। মিম তখনও হাসি হাসি মুখে তার বন্ধুদের সাথে কথা বলছে। মিম জানে না যে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তার নিজের আপন বোন। আর মায়া জানে না যে মিম যাকে বিয়ে করার স্বপ্ন দেখছে সে আর কেউ নয়, তার সেই প্রিন্স। প্রিন্স এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে তাকায়। তার মনে হয় এই বিয়ের আসর থেকে যদি কোথাও পালিয়ে যাওয়া যেত তবে সে বেঁচে যেত, কিন্তু পালানোর কোনো পথ নেই। ভালোবাসা আর জেদ এই দুয়ে জাতা কলে প্রিন্স এখন পিষ্ট হচ্ছে।
নিশি আপুর বিয়ের ধকল কাটতে না কাটতেই আজ সকাল থেকে প্রিন্সদের বাড়িতে এক উত্তেজনা বিরাজ করছে। ড্রয়িং রুমের সোফাগুলো গুটিয়ে রাখা হয়েছে, মাঝখানে বড় টি টেবিলের উপর দামি মিষ্টি আর ফলের ঝুড়ি সাজানো। প্রিন্সের মা রেহেনা বেগম আর বাবা আজ বেশ পরিপাটি হয়ে বসে আছেন, তাদের মুখে আনন্দের আভা, কারণ আজ মায়া আর মিমের মা বাবা সশরীরে এ বাড়িতে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। তবে এক অদ্ভুত গোলকধাঁধা কাজ করছে সবার মনে। রেহেনা বেগম মনে মনে ভাবছে যে মায়া যেহেতু নিশির সবচেয়ে কাছের বান্ধবী এবং বেশ কয়েক বছর ধরে এই বাড়িতে তার যাতায়াত, তাই মায়ের মা বাবা নিশ্চয়ই মায়ের জন্য প্রিন্সকেই চাইতে আসবে। প্রিন্স ড্রয়িং রুমের এক কোণে একটা সোফায় কাছুমাচু হয়ে বসে আছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার ডান পাশে মায়া বসে আছে আর বাম পাশে মিম। মায়া আজ গাঢ় নীল রঙের একটা শাড়ি পরেছে, অন্যদিকে মিম পরেছে হালকা গোলাপি রঙের কামিজ, তাই চোখে মুখে লাজুক প্রেমে ছোঁয়া। প্রিন্স একবার ডানে তাকাচ্ছে আবার বামে, তার মনে হচ্ছে যে সে এখন পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরির উপর বসে আছে, যা যে কোনো মুহূর্তে ফেটে যাবে। প্রিন্স এখনও এটা বুঝতে পারছে না যে আঙ্কেল আর আন্টি আসলে কার নাম মুখে আনবে। ঠিক সেই সময় গেট দিয়ে মায়া আর মিমের বাবা মা ভিতরে প্রবেশ করে। রেহেনা বেগম আর প্রিন্সের বাবা উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানালো। কুশল বিনিময়ের পর সবাই সোফায় বসে। চা মিষ্টির পর্ব চলার মাঝেই মায়ের বাবা গলার স্বর পরিষ্কার করে মূল প্রসঙ্গে ফিরে আসে। ভাই সাহেব, আমরা আসলে আমাদের মেয়ের পছন্দের কথা ভেবেই আজ এখানে এসেছি। আমার মেয়ে আমাদের জানিয়েছে যে সে আপনাদের ছেলে প্রিন্সকে পছন্দ করে। আমরাও প্রিন্সকে জানি, ছেলেটা বেশ ভালো বিজনেস করছে, তাই ভাবলাম দেরি না করে আজই কথাগুলো পাকাপোক্ত করে ফেলি। আমরা এই বিয়ের প্রস্তাবে 100 ভাগ রাজি। আমরাও তো তাই চাই ভাই সাহেব। মায়াকে আমরা অনেক দিন ধরেই চিনি, নিশির বান্ধবী হিসেবেও আমাদের বাড়ির মেয়ের মতোই। প্রিন্সের জন্য মায়ার মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। রেহেনা বেগমের কথা শুনে মিম একটু ভ্রু কুঁচকে তাকায়। সে মনে মনে ভাবে যে তার মা বাবা তো তার কথা বলতে এসেছেন, তাহলে রেহেনা আন্টি মায়ার নাম নিচ্ছেন কেন? মিম ভাবছে হয়তো বড় মেয়ে হিসেবে আগে মায়ের প্রশংসা করা হচ্ছে। ওদিকে মায়া মনে মনে বিজয়ের হাসি হাসছে। সে ভাবছে প্রিন্স এখন তার হাতের মুঠোয়। তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদেরও সম্মতি আছে? প্রিন্স বাবা, তুমি কি আমাদের মেয়ের সাথে এই জীবনে পথ চলতে রাজি? সবাই এবার প্রিন্সের দিকে তাকায়। প্রিন্স পাথরের মতো বসে আছে, তার হৃদস্পন্দন এখন ডিজে পার্টি থেকেও জোরে পাচ্ছে। সে বুঝতে পারছে না আঙ্কেল কার কথা বলছে। সে কি মায়ের কথা বলছে নাকি মিমের? প্রিন্সের ডান হাতটা নিচ থেকে টেনে ধরে মায়া। তারপর মায়া প্রিন্সের হাতে জোরে একটা চিমটি কাটে। তার নখগুলো প্রিন্সের চামড়ায় বসে যাচ্ছে। মায়া ফিস ফিস করে বলে, কি হলো, চুপ কেন? যদি বলো যে তুমি রাজি, না হলে তোমার খবর আছে। প্রিন্স ব্যথায় কোকিয়ে ওঠার আগেই বাম পাশ থেকে মিমও তার অন্য হাতের আঙুলে একটা চিমটি কাটে। মিম নিচু স্বরে অত্যন্ত আদুরে জেদি গলায় বলে, কি হলো প্রিন্স, লজ্জা পাচ্ছ কেন? মা বাবার সামনে কি চিমটি কেটে বলতে হবে যে তুমি আমাকে চাও? জলদি বলো তুমি রাজি। প্রিন্স বড় একটা ঢোক গিলে। তার দুই হাত এখন যন্ত্রণায় ঝুলছে। সে দুই বোনের মাঝখানে স্যান্ডউইচের মতো পিষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে না আঙ্কেলরা আসলে কার কথা বলছে, কারণ তারা একবারও নির্দিষ্ট করে নাম বলছে না, শুধু মেয়ে শব্দটা ব্যবহার করছে। প্রিন্স নিরুপায় হয়ে ভাবে যে এখন কোনো মতে রাজি বললে হয়তো পরিস্থিতি সামলানো যাবে। জি আঙ্কেল, আমি রাজি। আপনাদের সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই। দারুণ, তাহলে আর দেরি কিসের? বিয়ের কাজ আমরা দ্রুতই এগিয়ে নিতে চাই। আজই আংটি বদলাটা সেরে ফেললে কেমন হয়? অবশ্যই, তাহলে আমার হবু বৌমাকে আংটি পরিয়ে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। কই মা, একটু এগিয়ে আসো তো, আমার পাশে এসে দাঁড়াও। রেহেনা বেগম নিজের হাত থেকে একটা সোনার আংটি খোলে। কথাটা বলার সাথে সাথেই মিম আর মায়া দুজনেই দ্রুত গতিতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে রেহেনা বেগমের সামনে গিয়ে হাত বাড়িয়ে দেয়। মিম ভাবছে আংটি তার জন্য, আর মায়া ভাবছে আংটি তার জন্য। পুরো ড্রয়িং রুমে মুহূর্তের মধ্যেই পিনপত নীরবতা নেমে আসে। প্রিন্সের মা আংটি হাতে নিয়ে থমকে যায়। প্রিন্সের বাবা চশমাটা ঠিক করে বিস্ময়ে তাকিয়ে থাকে।
প্রিন্স এই সুযোগে সোফা থেকে উঠে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তার বুক ধড়ফড় করছে। সে জানে এবার ঝড় শুরু হবে। মিম বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়, আর মায়ের রাগে মিমের দিকে তাকায়। সবাই যেন কয়েক সেকেন্ডের জন্য জমে গেছে। মিম অবাক হয়ে বলে, মায়া আপু, তুমি কেন হাত বাড়িয়েছো? মা বাবা তো আমার বিয়ের কথা বলতে এখানে এসেছে, তুমি এখানে কেন? কি বললি তুই? তোর বিয়ের কথা? পাগল হয়েছিস মিম? মা বাবা আমার জন্য প্রিন্সের মা বাবার সাথে কথা বলতে এসেছে, তুই মাঝখানে কেন আসছিস? বড় বোনের সামনে ছোট হয়ে হাত বাড়াতে লজ্জা করছে না? কেন লজ্জা করবে আপু? আমি প্রিন্সকে ভালোবাসি, প্রিন্সও আমাকে ভালোবাসে। তুমি কেন এসব বাজে বাজে কথা বলছো? মা বাবাকে তো আমি নিজেই বলেছি প্রিন্সের কথা। তুই কি পাগল হয়েছিস? আমি মা বাবাকে বলে এসেছি এখানে আসতে, প্রিন্সকে বিয়ে করতে চাই। তুই মাঝখান থেকে এসব কি কথা বলছিস? এক মিনিট, তোমরা কি বলছো এসব? মায়া, মিম, তোমরা দুজনেই প্রিন্সকে ভালোবাসো? আর ভাই সাহেব, আপনারা কার জন্য প্রস্তাব এনেছেন? আরে আমরা তো বড় মেয়ে মায়ার কথাই ভেবেছি। ওই তো আমাদের ফোন করে জেদ ধরে বলল প্রিন্সের কথা। আমরা তো জানি না যে মিমও একই ছেলেকে পছন্দ করে। কিন্তু মিম, ও ফোন করে বলেছিল যে সে একটা ছেলেকে ভালোবাসে। মায়ের পরে মিমের জন্য সে বাড়িতে যাব ভেবেছি, কিন্তু এখন তো দেখছি ঘটনা অন্য। মায়া আর মিম একে অপরের দিকে তাকিয়ে মায়ের রেগে চিৎকার করে বলে, তোকে কতবার বলেছি আমি একজনকে পাগলের মতো ভালোবাসি, তুই জানতি না যে সে প্রিন্স? তুই কেন আমার ভালোবাসার মাঝখানে আসলি? তোর সাহস কত বড়! আমি জানবো কি করে যে তোমার সেই জুনিয়র ছেলেটাই প্রিন্স? তুমি তো নাম বলনি কখনো। আর আমি আর প্রিন্স একে অপরকে ভালোবাসি। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির জায়গা নেই আপু। তুমি যদি মায়া আপু না হতে, তবে আজ তোমাকে আমি অন্য কিছু শেখাতাম। কি শেখাতে তুই? তুই তো আমার ছোট বোন, বড় বোনের পছন্দ তুই কেড়ে নিবি? মা বাবা শোনো, আমি প্রিন্সকে ছাড়া বাঁচবো না। ওকে আমি আগে থেকেই নিজের করে রেখেছি। মিম যা বলছে সবই মিথ্যে। ওকে থামাও, না হলে আমি ওকে এখানেই মারবো। তুমি নিজে করে নিবা আর আমি আঙুল চুষবো? আমি যা বলছি সব মিথ্যা নয়। মায়া আপু, তুমি যদি প্রিন্সকে ভালোবাসো তবে সেটা তোমার একতরফা পাগলামি। প্রিন্স আমাকে প্রপোজ করেছে, সে আমাকেই বউ হিসেবে চাই। মা বাবা, তোমরা কি আমার সুখ চাও না? আপুকে বুঝিয়ে নিয়ে চলো। পুরো বাড়িতে এখন দুই বোনের তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। প্রিন্সের মা বাবা আর মিম মায়ের মা বাবা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। একই ছেলের জন্য আপন দুই বোন এভাবে বিবাদে জড়াবে সেটা কেউ কল্পনাও করেনি। মায়া এখন মিমের চুল ধরে টান দেওয়ার জন্য প্রস্তুত, আর মিমও তার ভালোবাসার জন্য যে কোনো লড়াই নামতে রাজি। প্রিন্স দূর থেকে দাঁড়িয়ে এই ভয়াবহ দৃশ্য দেখছে আর ভাবছে যে তার জীবনটা সত্যি এখন এক বিরাট ঝামেলার আবর্তে পড়ে গেছে। ড্রয়িং রুমের ভিতর পরিস্থিতি খুবই বিপজ্জনক। মায়া আর মিম একে অপরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝখানে প্রিন্স অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে। মায়া হঠাৎ মিমের দিকে এক পা এগিয়ে যায়। তার দু চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। বড় বোনের এমন রূপ দেখে মিমও পিছু হটে না। সে নিজের ভালোবাসার দাবিতে অনড়। তুই জানতি মিম, তুই সব জানতি। তুই জানতি যে আমি প্রিন্সকে পাওয়ার জন্য কতটা পাগল, তবুও তুই ওর সাথে প্রেম করার সাহস দেখালি কি করে? তুই আমার আপন বউ হয়ে আমার পিঠে ছুরি মারলি। আমি কোনো ছুরি মারিনি আপু। আমি প্রিন্সকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। তুমি তাকে নিয়ে জোর করছো, তাকে ভয় দেখিয়ে নিজে করতে চেয়েছো। এটা ভালোবাসা নয় আপু, এটা তোমার জেদ। প্রিন্স কোনো খেলনা নয় যে তুমি তাকে চাইলেই কেড়ে নেবে। মুখ সামলে কথা বল মিম। তুই ছোট হয়ে বড় বোনকে জ্ঞান দিচ্ছিস। প্রিন্সকে আমি অনেক আগে থেকেই দেখেছি। ওর ওপরে সবার আগে আমার অধিকার। তুই মাঝখানে এসে সব তছনছ করে দিলি। তুই না আসলে সে জোর করে হলেও আমারই হতো। দুজনের ঝগড়া এখন চরমে পৌঁছেছে। মায়া মিমকে ধাক্কা দেয় আর মিমও পাল্টা মায়ের হাত চেপে ধরে। প্রিন্স একবার ভেবেছিল তাদের থামাতে মাঝখানে যাবে, কিন্তু মায়ের হিংস্র চেহারা দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সে জানে এই মুহূর্তে মাঝখানে যাওয়া মানেই নিশ্চিত মার খাওয়া। আত্মীয় স্বজনরা সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখছে। কেউ কাউকে থামাতে পারছে না। মায়া আর মিমের মা বাবা নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছেন না যে তাদের দুই মেয়ে একই ছেলের জন্য এভাবে দাঁড়িয়ে ঝগড়া মারামারি করছে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি আর উচ্চস্বরে ঝগড়া করার পর দুজনে হাঁপিয়ে ওঠে।
মায়া সোফার এক কোণে ধপাস করে বসে পড়ে আর মিম অন্য পাশে গিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। মায়া হঠাৎ মাথা তুলে প্রিন্সের দিকে তাকায়, তাই চোখের পানি এখন গালের উপর শুকিয়ে রেখা তৈরি করেছে। প্রিন্স কোথায়? প্রিন্স, তুমি সামনে আসো। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কিভাবে পারলে তুমি এমনটা করতে? তোমাকে আমি সবসময় আগলে রাখলাম নিজের প্রাণের মতো, আর তুমি কিনা আমার ছোট বোনকে ভালোবাসলে। বেশ, তাহলে তুমি ওকেই বিয়ে করো, আমি তোমার জীবনে আর থাকবো না। কথাটা বলে মায়া হুট করে টেবিলের উপর রাখা ফল কাটার ধারালো ছুরিটা তুলে নেয়। সবাই কিছু বুঝে ওঠার আগেই সে নিজের বাম হাতের কবজিতে জোরে একটা পোজ দিল। সাথে সাথে গলগল করে রক্ত বের হতে শুরু করে। মায়ের এমন কাণ্ড দেখে সারা ঘরে চিৎকার শুরু হয়। মায়ের বাবা আর প্রিন্সের মা দৌড়ে গিয়ে মায়াকে ধরে, কাপড় দিয়ে হাত বাঁধার চেষ্টা করে। প্রিন্স বাবা, দয়া করে মায়ের জন্য রাজি হয়ে যাও। ও তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। আমার মেয়েটা তোমাকে না পেলে আজই মরে যাবে। দয়া করে ওর জীবনটা বাঁচাও বাবা, আমি তোমার হাত ধরছি। প্রিন্স যখন মায়ের দিকে এগোতে চায় ঠিক তখনই মিম অন্য পাশ থেকে ছোঁ মেরে সেই রক্তমাখা ছুরিটা নিজের হাতে তুলে নেয়। সে মায়ের থেকে আরও বেশি জিদ করে। সে ছুরির ডগা নিজের হাতের চেপে ধরে বলে, ঠিক আছে, আপুর সাথেই ওর বিয়ে দাও, আর আমার বেঁচে থেকে লাভ নেই। দরকার নেই আমার এমন ভালোবাসা যে যেখানে আমাকে স্যাক্রিফাইস করতে হয়। আমার ভালোবাসা চোখের সামনে আমার বোন নেবে তা হতে দেখতে পারবো না আমি। বলেই মিমও নিজের হাতে জোরে একটা পোজ দেয়। ড্রয়িং রুমের মেঝে এখন রক্তে লাল হয়ে যাচ্ছে। মিমের মা আর প্রিন্সের বাবা মিমের দিকে ছুটে যায়। প্রিন্সের মা কান্নায় ভেঙে পড়ে। মিমের মা প্রিন্সের পা জড়িয়ে ধরার মতো অবস্থা করে। প্রিন্স সরে যায়। মিমের মা বলে, প্রিন্স, দয়া করে মিমের সর্বনাশ করো না বাবা, ও তোমাকে ছাড়া পাগল হয়ে যাবে। ও অনেক নরম মনের মেয়ে। আমার মেয়েটাকে বাঁচাও, তুমি ওকে বিয়ে করো। পরিস্থিতি এখন হাতের বাহিরে। ওদিকে দুজনের সাথে তাল মিলিয়ে প্রিন্সের মা বলছে মায়ের জন্য রাজি হতে, কারণ মায়া নিশির বান্ধবী আর বড় মেয়ে। আবার প্রিন্সের বাবা বলছে মিমের জন্য রাজি হতে, কারণ মিম প্রিন্সের পছন্দের মানুষ। দু পরিবারের কান্নাকাটি আর এই আত্মহত্যার মহড়া দেখে প্রিন্সের মাথার ভিতর যেন হাজারটা ড্রাম একসাথে বাজতে থাকে। সে আর নিতে পারছে না, তার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে। প্রিন্স হঠাৎ চিৎকার করে ওঠে, হয়েছে, অনেক হয়েছে, থামো সবাই, আর কোনো কাহিনী আমি নিতে পারছি না। শোনো সবাই, আমি মায়াকে ভয় পাই। মেয়ে হিসেবে সে দেখতে খুব ভালো, কিন্তু তার স্বভাব ভয়ঙ্কর। আবার মিমকে আমি ভালোবাসি, মায়াও ভালোবাসে আমাকে, মিমও ভালোবাসে আমাকে। কিন্তু তোমরা দুজনেই যে আপন বোন এটা আমি আগে জানতাম না। আজ দুই পরিবারই আমাকে চাপ দিচ্ছে কাউকে না কাউকে বিয়ে করতে। আমি তাই এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সবাই স্থির হয়ে প্রিন্সের দিকে তাকায়। প্রিন্স দীর্ঘশ্বাস ফেলে সবার দিকে একবার তাকালো, তারপর বলে, যেহেতু দুজনেই আমাকে ভালোবাসে আর দুজনেই আমাকে না পেলে নিজেদের মেরে ফেলতে রাজি, তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি দুজনকেই করব, না হলে কাউকেই না। আমার কাউকে লাগবে না, আমি একাই থাকবো, নয়তো দুজনকেই বিয়ে করব। আমার ওপর তোমরা যে নাটক শুরু করেছো তার সমাধান এটাই। তোমাদের বা আমার মা বাবা যদি রাজি থাকে তবে আজই বিয়ে হবে, আর যদি কারো অমত থাকে তবে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার আর কারো দরকার নেই। পুরো ড্রয়িং রুম থমকে যায়। কেউ কোনো কথা বলছে না, সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। সমাজ কি বলবে বা লোকে কি ভাববে সেই চিন্তা সবার মাথায়। ঠিক সেই সময় মায়া কাটা হাতটা নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায়। সে প্রিন্সের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আমি রাজি। আমার ভালোবাসাকে আমি অন্য কারোর কাছে হারাতে দিতে পারবো না। সে যদি মিমকেও পাশে রাখে আমার তাতে আপত্তি নেই, শুধু প্রিন্সকে আমার চাই। আমি রাজি প্রিন্স। মিমো তার হাতের রক্ত মুছতে মুছতে এগিয়ে আসে। সে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন আর পানি নেই, বরং এক ধরনের জেদ ফুটে উঠেছে। সে বলে, আমিও রাজি। আমি কেন অন্যজনের জন্য আমার ভালোবাসা ছেড়ে দেবো? আপু যখন রাজি আমিও রাজি। আমি প্রিন্সকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। দরকার হলে আমরা দুজনে মিলে ওকে আগলে রাখবো। মায়া আর মিমের মা বাবা হতভম্ব হয়ে নিজেদের মেয়েদের দিকে তাকিয়ে থাকে। তারা বুঝতে পারছে না এই অদ্ভুত পরিস্থিতির সমাধান কিভাবে সম্ভব, কিন্তু তারা এটা বুঝতে পারছেন যে তাদের মেয়েরা যা জেদ ধরেছে তাতে পিছিয়ে আসার কোনো পথ নেই। দুই বোন এবার প্রিন্সের দুপাশে এসে দাঁড়ায়। মায়া প্রিন্সের ডান হাত ধরে আর মিম ধরে বাম হাত। তারা দুজন একসাথে সবার দিকে তাকায়।
আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে ওকে বিয়ে করব। কারো কোনো অমত থাকবে না আশা করি। মা, বাবা, তোমরা কি আমাদের জীবন চাও নাকি লোকলজ্জা চাও? আমাদের শোক যদি এখানেই হয় তবে তোমাদের বাধা দেওয়া ঠিক হবে না প্রিন্স, আমাদের দুজনেরই হবে। প্রিন্সের বাবা মা একে অপরের দিকে তাকায়। তারা দেখে তাদের ছেলে আজ এক অসম্ভব দাবি নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটাই সম্ভবত একমাত্র পথ এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর। ড্রয়িং রুমে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ বিরাজ করছে। প্রিন্স তার দুই পাশে দুই সুন্দরী আর জেদি বোনকে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া আর মিম দুজনেই বাম হাতে সাদা ব্যান্ডেজ করা, দুজনের গায়ে বিয়ের শাড়ি। আজ রাতে ওদের বিয়ে। কোনো ধুমধাম নেই, কোনো আলোকসজ্জা নেই, এমনকি কোনো আত্মীয় স্বজনকেও খবর দেওয়া হয়নি। শুধু দুই পরিবারের অভিভাবকরা সাক্ষী হিসেবে ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছে। মাঝখানে সাদা পাঞ্জাবি পরে বসে আছে প্রিন্স, তার এক পাশে মায়া, অন্য পাশে মিম বসা। কাজী সাহেব এসে এই বিয়ের রেজিস্ট্রি করতে। তিনি বারবার চশমা ঠিক করছে আর এই তিনজনের দিকে অবাক চোখে তাকাচ্ছে। তার দীর্ঘ কর্মজীবনে এমন কাণ্ড তিনি আগে কখনো দেখেননি। বিয়ের আসর বলতে শুধু একটা বড় সোফা। কাজী সাহেব রেজিস্ট্রি খাতা খুলে যখন প্রিন্সের নাম লিখলো তখন থেকেই শুরু হলো আসল বিপত্তি। মায়া বলে, কাজী সাহেব, আপনি আগে আমার নামটা লিখবেন। আমি বাড়ির বড় মেয়ে, সম্পর্ক প্রিন্সের সিনিয়র, তাই নিয়ম অনুযায়ী আগে আমার বিয়ে হবে। আগে প্রিন্সের পরে আমার নাম রেজিস্ট্রি হবে, তারপর অন্য কারো কথা ভাববেন। একদম না কাজী সাহেব, আগে আমার নাম হবে। প্রিন্স আমাকে আগে প্রপোজ করেছে, আমরা একে অপরকে আগে থেকে ভালোবাসি। বড় বোন বলে সব জায়গায় কি আপনি মুরব্বি সাজবেন নাকি? আগে আমার নাম লিখুন, না না হলে আমি কিন্তু খাতা ছিঁড়ে ফেলবো। তোর সাহস তো কম না মিম, বড় বোনের সাথে পাল্লা দিচ্ছিস। আমি প্রিন্সকে চিনি অনেক বছর থেকে, আমি ওকে আমার করে রেখেছি। কাজী সাহেব, আপনি মায়ের নাম আগে লিখুন বলছি। আমি মানি না এসব নিয়ম। প্রিন্স তুমি কিছু বলো, তুমি কি আগে আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করবে না? এই আপুটা সবসময় মাঝখানে ঝামেলা করে। আজ আমার বিয়ের দিনও সে ঝগড়া করছে। কাজী সাহেব একবার বড় বোনের দিকে তাকাচ্ছে আর একবার ছোট বোনের দিকে। তিনি ঘামছে। দু মেয়ের জেদ আর দু পরিবারের অভিভাবকদের নিরুপায় চেহারা দেখে তিনি খাতা বন্ধ করতে চাইল, কিন্তু মায়া আর মিম দুজনেই তাকে কড়া নজরে দেখছে। আপনারা শান্ত হন, আমি একটা সমাধান দিচ্ছি। আমি খাতার এক পাতায় মায়ের নাম আর অন্য পাতায় মিমের নাম লিখছি। আমি যখন কবুল বলতে বলবো তখন আপনারা তিনজনই একসাথে বলবেন, তাহলে আর আগে পরের কোনো ঝামেলা থাকবে না। আপনারা কি এতে রাজি? রাজি কাজী সাহেব, আপনি জলদি এটা শেষ করুন। আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, এদের ঝগড়া আর সহ্য হচ্ছে না। কাজী সাহেব কোনো মতে কাজ শেষ করে তিনজনকে একসাথে কবুল বলতে বলে। প্রিন্স এক নিঃশ্বাস ফেলে বড় করে কবুল বলে। সাথে সাথে মায়া আর মিমো একে অপরের দিকে তাকিয়ে জেদের সাথে কবুল বলে ওঠে। রেজিস্ট্রি খাতায় সই করা হয়। কাজী সাহেব দ্রুত বিদায় হন, যেন এক বড় বিপদ থেকে মুক্তি পেল। বাড়ির বড়রা কেউ খুশি মনে খাবার খাচ্ছে না, সবাই এক নীরব হতাশায় ঘুমড়ে মরছে। দুই বোন এবার প্রিন্সের হাত ধরে নিজেদের ঘরের দিকে রওনা হয়। বাসর ঘরটা সাধারণভাবেই সাজানো হয়েছে। খাটের মাঝখানে বড় একটা ফুলের তোড়া। মায়া আর মিম দুজনেই খাটের উপর গিয়ে বসেছে। প্রিন্স তখনও দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে তার কপালে আজ রাতে কী আছে। সে ঘরে ঢোকা মাত্রই আবারও সেই যুদ্ধ শুরু হয়। মায়া খাটের ডান পাশে সরে বসে, মিম বাম পাশে। প্রিন্স, তুমি এখানে এসো, আমার পাশে বসো। আজ থেকে তুমি আমার স্বামী। তুমি আজ সারা রাত আমার পাশে থাকবে আর আমাকে আদর করবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ঘুমাতে পারবো না। একদম না, প্রিন্স আমার কাছে বসবে। ও আমাকে কথা দিয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। প্রিন্স, তুমি আমার পাশে ঘুমানো শুরু করো। আপুর কাছে তো অনেক সময় পাবা। আজ আমার প্রথম রাত তোমার সাথে। তুমি আমাকেই বেশি ভালোবাসো, তাই না? মিম, তুই কি ভুলে যাচ্ছিস আমি বড়? প্রিন্স আগে আমার সাথে কথা বলবে। আই প্রিন্স, এদিকে আসো, আমার পাশে বসো বলছি। তুমি যদি মিমের কাছে যাও তবে আমি কিন্তু ব্যান্ডেজ খুলে ফেলবো। খুললে খোলো, আমি কি কম নাকি? প্রিন্স, তুমি যদি আপুর দিকে তাকাও তবে আমি ঘর ছেড়ে চলে যাব। তুমি আমার সাথে শোবে আর আমাকে আদর করবে। আমার খুব ভয় করছে। প্রিন্স কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাঝখানে ধপাস করে বসে পড়ে। তার দুপাশ থেকে দুই সুন্দরী নারী তাকে নিজের দিকে টানছে। মায়া প্রিন্সের ডান হাত ধরে নিজের দিকে টেনে নেয় আর মিম বাম হাত ধরে নিজের দিকে চাপটে ধরে। প্রিন্স মাঝখানে স্যান্ডউইচের মতো চ্যাপটা হয়ে যাচ্ছে। তোমরা কি থামবে? বিয়ের আসরেও ঝগড়া করলে, বাসর ঘরে এসেও শুরু করলে।
আমি কার কাছে যাব? আমি তো তোমাদের দুজনেরই স্বামী। দয়া করে একটু শান্ত হও। শান্ত হওয়া যাবে না প্লিজ, তুমি আমার দিকে ঘোরো। আমি তোমার বউ, আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি? তোমাকে আমি অনেক দিন ধরে মনে মনে স্বামী মেনেছি। আজ যখন পেয়েছি তখন এক সেকেন্ডের জন্য আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুমি তো সবসময় স্বার্থপর আপু। প্রিন্স আমার পছন্দের মানুষ। প্রিন্স তুমি আমার দিকে তাকাও। আর তুমি আমাকে প্রপোজ করার সময় কত সুন্দর সুন্দর কথা বলেছিলে, এখন কেন চুপ করে আছো? তুমি আমার সাথে থাকো, আমাকে আমাকে আদর করো। আপু তো এমনিতেই রাগী, ওকে দূরে রাখো। প্রিন্স মায়ের কাছে গেলে মিম তাকে টেনে নিজের দিকে আনে। আবার মিমের দিকে একটু ঝুঁকলে মায়া তাকে জোরে নিজের দিকে টেনে নেয়। দুই বোনের এই রশি টানাটানির মাঝে প্রিন্সের জামা ছিঁড়ে যাওয়ার উপক্রম। প্রিন্স বুঝতে পারছে তার বাসর রাত কোনো রোমান্টিক রাত হতে যাচ্ছে না, বরং এটা এক কুস্তির ময়দান। মায়া হঠাৎ প্রিন্সের পিঠে মাথা রেখে বলে, আমি কোনো কিছু বুঝি না। প্রিন্স আজ আমার বুকেই মাথা রাখবে। আমার খুব কষ্ট হচ্ছে প্রিন্স, আমাকে একটু ভালোবাসো। এদিকে মিম প্রিন্সের কোলে মাথা রেখে বলে, না, প্রিন্স আগে আমাকে আদর করবে। আমার খুব কান্না পাচ্ছে। তুমি কি আমাকে ভুলে গেছো প্রিন্স? মায়াকে ডান পায়ে আর মিমকে বাম পায়ের উপরে মাথা রাখতে বলে। প্রিন্স দুই বোনের মাথায় হাত রাখে। তার এক পাশে পাগলামি আর অন্য পাশে ভালোবাসা। মায়ের সেই ভয়ঙ্কর জেদ আর মিমের সেই মায়াবী আবেগ দুটোকেই তাকে সামলাতে হবে। প্রিন্স মনে মনে ভাবে যে তার জীবনটা সত্যি ওলটপালট হয়ে গেছে। এই দুই বোনকে একসাথে নিয়ে সংসার করা মানে প্রতিদিন এমন কুরুক্ষেত্র সামলানো। ঠিক আছে, আমি মাঝখানেই থাকবো। তোমরা দুজনেই আমার বউ। আজ রাতটা এইভাবেই কাটাই। কেউ কারোর সাথে ঝগড়া করবে না। ঝগড়া করলে আমিই চলে যাব। দুজনের টানাটানিতে প্রিন্সের অবস্থা নাজেহাল। সে বুঝতে পারে এই দুই জেদি বোনকে শান্ত করতে হলে এখন একটু কঠোর হতে হবে। প্রিন্স হঠাৎ খাট থেকে নেমে দাঁড়ায় এবং রাগী চোখে দুজনের দিকে তাকায়। শোনো, তোমরা দুজন যদি এভাবেই সারা রাত ঝগড়া করো তবে আমি এখনই এই ঘর থেকে বের হয়ে যাব। আমি গিয়ে বাইরে আরেকটা বিয়ে করব, আর তার সাথেই ঘর করব। বলে দিচ্ছি, তোমাদের এই জ্বালাতন সহ্য করার চেয়ে অন্য কাউকে নিয়ে থাকা অনেক শান্তিদায়ক। কথাটা শোনা মাত্রই মায়া আর মিম দুজনেই ঝগড়া থেমে যায়। তারা প্রিন্সের দিকে তাকায়। প্রিন্সকে হারানোর ভয় তাদের দুজনের মনেই সমানভাবে কাজ করে। না প্রিন্স, আমার কথা মুখে বেরো না। আমরা আজ ঝগড়া করবো না, তুমি কোথাও যাবে না। আমরা প্রমিস করছি প্রিন্স, তুমি যা বলবে আমরা তাই শুনবো। প্লিজ আমাদের ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার কথা ভেবো না। বেশ, তাহলে তোমরা শান্ত হয়ে বসো। আমি মাঝখানে শোবো। মায়া, তুমি আমার ডান হাতের ওপর মাথা রাখবে, আর মিম তুমি বাম হাতের ওপর। কেউ কারোর সাথে কথা কাটাকাটি করবে না। প্রিন্সের কথা মতো মায়া আর মিম শান্ত হয়ে খাটে শুয়ে পড়ে। প্রিন্স মাঝখানে শুয়ে নিজের দু হাত দুদিকে প্রসারিত করে দেয়। মায়া প্রিন্সের ডান হাতের উপর মাথা রেখে তার বুকের পশমে আঙুল বোলাতে শুরু করে। মিম বাম হাতের উপর মাথা রেখে প্রিন্সের পেটের উপর হাত রাখে। ঘরের বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু একটা নীল রঙের জিরো বাল্ব জ্বলছে। তারপর মশাই, এখন তো আমরা একদম শান্ত। এবার বলো, তুমি তোমার কোন সুন্দরীকে আগে আদর করতে চাও? কাকে তোমার বেশি মনে ধরেছে এই মুহূর্তে? মায়ের কথা শুনে মিমো প্রিন্সের কানের কাছে মুখ এনে বলে, হ্যাঁ প্রিন্স, বলো না, কার রূপ তোমাকে বেশি পাগল করেছে, আমি নাকি মায়া আপু? আজ রাতে কিন্তু আমাদের দুজনের মাঝেই তোমাকে ভাগ হতে হবে। প্রিন্স কোনো উত্তর দেয় না। সে অনুভব করে তার দুপাশে দুই সুন্দরী রমণীর উষ্ণতা। মায়ের শরীরে তীব্র পারফিউমের গন্ধ আর মিমের শরীরের মিষ্টি ঘ্রাণ মিলেমিশে তাকে দিশেহারা করে দিচ্ছে। প্রিন্স হঠাৎ উঠে বসে। সে প্রথমে মায়ের শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দেয়। মায়ের গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হয়েছে। প্রিন্স মায়ের চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটে একটা গাঢ় চুম্বন দেয়। মায়া আবেশেই চোখ বন্ধ করে প্রিন্সকে জড়িয়ে ধরে। প্রিন্স এরপর মিমের দিকে ঘোরে। মিম তখন কামিজের বোতামগুলো আলতো করে খুলে রেখেছে। প্রিন্স মিমের গলার নিচে নিজের ঠোঁট ছোঁয়ায়। মিম এক অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে। প্রিন্স মিমের দুই গালে হাত রেখে তার অধরে নিজের তৃষ্ণা মেটায়। দুই বোন এখন প্রিন্সের আদরের বন্যায় ভাসছে। তাদের মধ্যকার ঝগড়া এখন কামনার আগুনে রূপান্তরিত হয়েছে। প্রিন্স, তুমি আজ আমাদের দুজনেরই রাজা। আমাদের উপরে তোমার পূর্ণ অধিকার। আমরা আজ শুধু তোমারই হতে চাই। মিম প্রিন্সের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলে, আমাদের মধ্যে আর কোনো ফাঁক রেখো না প্রিন্স। আজ রাতে আমরা কোনো বোন নই, আমরা শুধুই তোমার দুই অর্ধাঙ্গিনী। আমাদের দুজনকে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও।
প্রিন্স এবার নিজের পাঞ্জাবিটা খুলে ফেলে। সে একবার মায়াকে কাছে টানে, আবার পরক্ষণে মিমকে নিজের আলিঙ্গনে নেয়। মায়ের পিঠের উপর প্রিন্সের হাতে স্পর্শ আর মিমের কোমরে প্রিন্সের আঙুলের জাদু তাদের দুজনকে এক অন্য জগতে নিয়ে যায়। ঘর জুড়ে এখন শুধু ভালোবাসার নিঃশ্বাসের শব্দ আর গভীর এক নিস্তব্ধতা বিরাজ করছে। প্রিন্স অনুভব করে সে এই দুই বোনের ভালোবাসার অধিকার বোধ তাকে এক বিচিত্র সুখের সাগরে ডুবিয়ে দিচ্ছে। মায়া আর মিম দুজনে প্রিন্সের দুপাশে লেপ্টে থাকে। তাদের ব্যান্ডেজ করা হাতগুলো এখন আর ব্যথার কারণ নয়, বরং প্রেমের সাক্ষী হয়ে আছে। প্রিন্স তাদের দুজনের সাথে গভীর প্রেমে মত্ত হয়। রাত যত বাড়তে থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব তত কমতে থাকে। প্রিন্স বুঝতে পারে এই দুই বোনকে একসাথে সামলানো কঠিন হলেও তাদের ভালোবাসা পাওয়ার মধ্যে এক চরম সার্থকতা লুকিয়ে আছে।